ভালোবাসা, মাফিয়া ও রহস্যর গল্প পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। কেমন? হুম। ওই তো এসে গেছে আমার সিংহ। সিংহ একটা হিংস্র প্রাণী। যখন শিকার ধরার নেশায় মেতে ওঠে, তার দাবানলের সামনে থেকে ভয়ঙ্কর জানোয়ারগুলোও রেহাই পায় না। রাজের এত কঠিন কথার জবাব নায়াজ সাহেবের কাছে নেই। রাজের দিকে তাকিয়ে আবার নায়াজ সাহেব বলল, তোমার এত কঠিন কথা আমি বুঝি না, সোজাসুজি বলো। নায়াজের কথা শুনে রাজ হাসতে থাকে। হাসতে হাসতেই নায়াজের সামনের টেবিলের উপর রাখা সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে সিগারেটে টানতে থাকে। সিগারেটের ধোঁয়াগুলো দক্ষিণা বাতাসের সাথে মিশে যাচ্ছে। সিগারেটের লম্বা একটা টান দিয়ে ফেলে দেয়। কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাজ বলল, আপনাকে এমপি বানিয়েছে কোন পাগলে? আগে এটা বলুন তো। নায়াজ জিজ্ঞাসা দৃষ্টিতে রাজের দিকে তাকিয়ে বলল, কেন? আচ্ছা বাদ দেন, আগে বলেন কি জন্য ডেকেছেন। তোমাকে একটা গেম খেলতে হবে। আমি জানি তুমি পারবে, তোমার মধ্যে সেই ট্যালেন্ট আছে। তুমি শত্রুপক্ষের দুর্বল পয়েন্ট অতি সহজেই বুঝে ফেলো। শত্রুপক্ষ বুঝতেই পারে না এটা মাইন্ড কিলারের চাল। তুমি আজকেই চলে যাবে কক্সবাজার, সেখানে আমার লোক আছে তোমাকে রিসিভ করবে। আপনার কথা শেষ হয়েছে? কেন? কয়েকদিন মন মতো ঘুমাতে পারিনি, আমি এখন ঘুমাবো। আমাকে কেউ ডিস্টার্ব করবে না, আপনার কাজ সময় মতো হয়ে যাবে। কথাগুলো বলে রাজ উঠে দুপা সামনের দিকে নিয়েও আবার পেছনে ফিরে এসে নায়াজের হাত থেকে সিগারেট নিয়ে দুদান টেনে বলল, শিকারীর শিকার তো দেখে বনের পশুগুলোও ভয়ে আটকে ওঠে। তার মানে এই নয় যে শিকার করা পশুর মাংস শিকারী একাই খায়। আমি তোমাকে কতবার বলছি, তোমার কঠিন কথা আমি বুঝি না। রাজনীতির মাঠে যত কঠিন কথা বলবেন, আপনার জনপ্রিয়তা ততই বৃদ্ধি পাবে। আসলে তোমাকে যতই দেখছি আমি ততই অবাক হচ্ছি। তোমার মধ্যে আছে বলতে কিছু। তুমি বুঝতে পারো রাজনীতি করার মারপেস। তুমি রাজনীতিতে আসলে একদিন তুমি হবে রাষ্ট্রনায়ক। রাজ মাহমুদকে ক্ষমতার লোভ দেখাচ্ছেন? রাজ মাহমুদ ক্ষমতা কেড়ে নিতে ভালোবাসে। বাই, আবার দেখা হবে। হাসি দিয়ে রাজ চলে যায়। আসলে রাজকে নায়াজ নিজেও জানে না। কয়েক মাস আগেই জঙ্গলের রাস্তায় রাজকে গুলিবিদ্ধ অবস্থায় পায়। পিস্তল চালানোই বেশ দক্ষতা দেখেই নায়াজ রাজকে নিজের কাছেই রেখে দেয়। কিন্তু সে কে কোথা থেকে এসেছে এসব কিছুই জানে না নায়াজ। তবে মাঝে মাঝে রাজের কথা শুনে নায়াজ নিজেই ভয় পেয়ে যায়। খাল কেটে কি নিজেই কুমির নিয়ে আসলো নাকি? কথাগুলো নায়াজ সাহেবের মনে ঘুরপাক খাচ্ছে। নায়াজ সাহেবের পাশ থেকে বিজয় বলে উঠল, স্যার, জঙ্গলের সীমানায় দাঁড়িয়ে সুন্দর দৃশ্য উপভোগ করা যায়। মানুষ সেই আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে ক্যামেরা বন্দি করে জঙ্গলের ভিতরে গেলে হিংস্র পশুর কবলে পড়তে হয়। সবাই কেমন করে কথা বলছে, সবার মাথার উপর দিয়ে যাচ্ছে। আসলে এই গল্পে সবাই এক একটা মাইন্ড গেমার। কেবলমাত্র নায়াজ কথার মানে বুঝলো। মরে থাকা পশুগুলো যেমন কিছুদিন পরে শুকিয়ে যায়, আর নয়তো শিয়াল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খায়। নায়াজ চায়ের কাপে এক চুমুক দিয়ে বলল, রাজার রাজত্বে সবাই রাজা, কেবল একজনই হয় রাজা। তবুও সবাই নিজেকে রাজা ভাবা শুরু করে। নায়াজ কথাগুলো বলে আবার চায়ের কাপে চুমুক দেয়। নায়াজের কথায় বিজয় চুপ হয়ে যায়। কথা দিয়ে নায়াজ বুঝিয়ে দিল মাইন্ড কিলারের শহরে সেও একজন দক্ষ খেলোয়াড়। পরের দিন নায়াজের কথা মতো রাজ কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। কথায় কথায় আপনাদের পরিচয় দিতেই ভুলে গেছি। আসুন এবার পরিচিত হওয়া যাক। এই গল্পের নায়ক রাজ মাহমুদ, বাসা কুষ্টিয়া জেলা, খুলনা বিভাগ। এই গল্পের প্রতিটা ক্যারেক্টারের মধ্যেই টুইস্টে ভরপুর। বাকিটুকু গল্পের সাথে থাকলেই বুঝতে পারবেন। রাজ একটা প্রাইভেট গাড়ি নিয়ে বের হয়েছে। রাজের ফেভারিট গাড়ি এটা। একজন সাধারণ মানুষের মতোই ড্রেস আপ করেছে সে। রাজের পোশাক দেখে যে কেউ বলবে নিশ্চয়ই ফুটপাত থেকে কেনা পোশাক পরিধান করেছে সে। কক্সবাজার গিয়ে একটা বড় রেস্টুরেন্টে বসে আছে সে। কিছু সময়ের মধ্যে একজন লোক আসে। লোকটি আর কেউ নয়, তিনি হলেন হামিদ সাহেব। রাজকে দেখে রাজের কাছে এসে বলে, আমি জানি তুমি এখানে কেন এসেছো। এদেশের সমস্ত মাফিয়া তোমাকে জানে চেনে। এবং হামিদ সাহেব থেমে যায়, কিন্তু হামিদ সাহেবের কথা শেষ করেনি। তাহলে কেন থেমে গেল? কি জন্য থেমে গেল? এবার রাজ বলল, মিস্টার হামিদ সাহেব, কোনো বিয়ে বাড়িতে কুত্তাগুলো যেমন ঘেউ ঘেউ করে, আপনার পাশে থাকা লোকগুলো
তেমন। ওরা কুত্তার মতো ঘেউ ঘেউ করে আর নিজেকে মনে করে তারা বাঘ। আমি নীরবে গেম খেলতে ভালোবাসি। আমি কি বলেছি আশা করি আপনি বুঝতে পেরেছেন। হামিদ সাহেবের কোনো কথাই বলে না, মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। আসুন হামিদ সাহেব, বাকি কথা না হয় গাড়িতেই সেরে নেব। দুজনেই গাড়িতে উঠে বসে। হামিদ সাহেবের যেন কথা বলাই বন্ধ হয়ে গেছে। হামিদ সাহেব মনে করেছিল 2-4টা কথা বললেই হয়তো সে আমাকে ভয় পাবে, কিন্তু এখন সবটাই উল্টো। এবার রাজ বলল, হামিদ সাহেব, আমার বন্ধু জয় কোথায়? হামিদ সাহেব এমন কথা শুনবে ভাবতেই পারেনি। সে কি বলবে মাথায় আসছে না। হামিদ সাহেব কিছু বলছে না, শুধু রাজের দিকেই তাকিয়ে আছে। আর জয় যে এখানে আছে ও জানলো কিভাবে? হামিদ সাহেব মনে মনে বলে, আমি বলে দিই সেখানে বড় বড় নেতারা উপস্থিত থাকবে, তাহলে আমার কোনো ভয় থাকবে না। কি হলো হামিদ সাহেব, জয় কোথায়? আমি তোমাকে সেই জায়গায় নিয়ে যাব, কিন্তু কিন্তু কি? এরপর হামিদ সাহেব রাজকে সব বলে। রাজ গাড়ি ঘুরিয়ে নিয়ে সেখানে চলে যায়। বড় বাড়ির ভেতরে রাজ প্রবেশ করলো। রাজকে দেখে স্বরাষ্ট্রমন্ত্রী জাভেদ সাহেব দাঁড়িয়ে বলে ওঠে, স্যার আপনি এখানে? হ্যাঁ আমি। কেন, আমাকে দেখে অবাক হলেন মনে হচ্ছে? না না, ঠিক তেমনটা নয়। আপনি আমাকে ফোন করলে তো আপনার কাজ হয়ে যেত। আপনি কষ্ট করে আসতে গেলেন কেন স্যার? হোলি সবাই খেলে, তবে কেউ রং দিয়ে, আবার কেউ রক্ত দিয়ে। তবে আমি রক্ত দিয়ে খেলতে ভালোবাসি। জয়কে নিয়ে আসুন, আমাকে আবার ঢাকায় ফিরতে হবে। না না স্যার, আপনি বরং আজকে রাতটা আমার বাসায় থেকে কালকে জয়কে নিয়ে চলে যাবেন। আশা করি কোনো সমস্যা আপনার হবে না। ধন্যবাদ, তার প্রয়োজন হবে না। জয়কে নিয়ে আসেন। রাজকে দেখেই বোঝা যাচ্ছে সে রেগে আছে। তাই জাভেদ সাহেব বলে জয়কে নিয়ে আসতে। জয় এসে রাজের সামনে দাঁড়ায়। রাজ জয়ের হাত ধরে নিয়ে চলে যায়। জয় রাজের বন্ধু। প্রথমে নায়াজ রাজকে জয়ের কথা বলেছিল। নায়াজ খুব ভালো করেই জানে জয় ছাড়া রাজ কোনো কাজই করবে না। নায়াজ স্বরাষ্ট্রমন্ত্রী জাভেদ সাহেবের সাথে ঝামেলা করায় জয়কে ওরা তুলে নিয়ে আসে। আর এটাও জানতো রাজ ছাড়া কেউ আনতে পারবে না জাভেদ সাহেবের কাছ থেকে। অনিক জাভেদ সাহেবকে জিজ্ঞাসা দৃষ্টিতে প্রশ্ন ছুড়ে মারলে জাভেদ সাহেব জোরে হাসি দিয়ে বলে, শিকারি খাসা এসে ধরা দেয় এমনের শিকার হয়ে আমি তৃপ্তি পাই না। আমি শিকার করি জঙ্গলে, কাঁচা মাংস আর তাজা রক্তের ঘ্রাণ নিতে ভালোবাসি। খাসায় বসে শিকার করি কেবলমাত্র শিয়াল কুকুর। জাভেদ সাহেব কথা থামিয়ে সিগারেট একটা টান দিয়ে আবারও বলে, এখানে সবাই বড় মাপের মানুষ, শুধু রাজ সবার ছোট। তবে সবার থেকে আলাদা রাজ। কথা কম বলে, আর যেটা বলে সেটাই করে ছাড়ে। রাত 2টো বাজে। রাজ জয়কে বাসায় নামিয়ে দিয়ে বলে, তুই ভেতরে যা। এত রাতে তুই কোথায় যাবি? আমার কাজ আছে, তুই যা। আমিও তোর সাথে যাব। তোকে যা বলেছি তাই কর। রাত জয়কে রেখে একাই গাড়ি নিয়ে চলে যায়। চারিদিকে সুনসান নীরবতা বিরাজ করছে। রাস্তায় একটা মানুষেরও আনাগোনা নেই। শীতের স্নিগ্ধতায় সহজ সরল মানুষগুলো গভীর ঘুমে আচ্ছন্ন। বড় রাস্তাটার ডান সাইডেই নেমে গেছে ছোট্ট একটা রাস্তা। সচরাচর এই রাস্তায় কেউ আসে না রাতে। মুখে কালো মাস্ক, পিঠে কালো ব্যাগ, চোখে বড় ফ্রেমের চশমা। জঙ্গলের রাস্তা ধরে এই গাড়ি চালিয়ে যাচ্ছে। কিছু সময় পর গাড়িটা থামলো। গাড়ি থামার সাথে সাথে রোহান গাড়ির কাছে এসে বলল, ভাই ওই শালা বাইনকে ধরে এনেছে, এখন ওকে কি করব ভাই? তুই ওকে কোথায় পেয়েছিস? ভাই ওই যে কোথায় আছে না, পিপিলিকার পাখা গজায় বরিবার তরে, ওই শালারও এমন অবস্থা হয়েছিল। আহ, তুই জানিস আমি বেশি কথা বলা পছন্দ করি না। আমি যা বলেছি সোজাসুজি উত্তর দে। আসলেই ভাই। রোহান আমতা আমতা করে কথা বলার কারণে রাজ ধমক দিয়ে বলে, কি আসলে আসলে করছিস? ভাই রহিম চাচার মেয়ে ফুলিকে উঠিয়ে নিয়ে নষ্ট করতে চেয়েছিল, সাথে ওর চেলাপেলাও ছিল। আমাদের দেখে ওরা পালিয়ে যায় আর এই বাইনকে তুলে আনছে। রহিম চাচার মেয়েটা অনেক ছোট, 14-15 বছর হবে। আর এই জানোয়ারগুলো কি নাই এই বাচ্চা মেয়েকে? ছি, কথাগুলো ভাবতেই নিজের কাছেই খারাপ লাগছে। রোহান ছেলেটাকে বের করে নিয়ে আসে। তখনই ছেলেটা চিৎকার করে বলে, কুত্তার বাচ্চা, আমাকে ছেড়ে দে। তোরা হয়তো আমাকে চিনিস না, আমি রবিন চৌধুরী।
কথাটা বলার সাথে সাথে রাজ রবিনের হাতের একটা আঙ্গুল কেটে দেয়। রবিন চিৎকার করছে। এখানে আরো জোরে চিৎকার করলেও কেউ আসবে না, জঙ্গলটা অনেক দূরে। রাজ রবিনের সামনে বসে বলে, হা হা হা, তুই এখানে কেন এসেছিস? রাজের কথা শুনে রবিনের প্রাণ এই বুঝি গেল। ভয়ে ভয়ে রবিন বলল, রাজ তুই এখানে? হুম, আমি এখানে। তোকে আমি আগেও বলেছিলাম, রাজ মাহমুদ যেখানে যায় সেই এরিয়াটা রাজের হয়ে যায়। আমি সেই হিংস্র দানব। রাজ আর কিচ্ছু বলে না, পকেট থেকে সিগারেট বের করে টানতে থাকে। অর্ধেক সিগারেট থাকা অবস্থায় বাকি অর্ধেক সিগারেট ফেলে দিয়ে রাজ আবার বলে, আমি চাইলে তোকে অনেক আগেই উপরে পাঠিয়ে দিতে পারতাম, কিন্তু আমি করি নাই। সবাইকে একটা করে সুযোগ দেই, তোকেও দিয়েছিলাম। কিন্তু তুই কি করলি? আমার সাথে বেইমানি করলি? বল, রিধি কোথায়? আমি জানি না। রবিন জানি না কথাটা বলার সাথে সাথেই ডান পা থেকে পিস্তল বের করে হাতে গুলি করে আর রোহানকে বলে, একে এমনভাবে মারবি ওর লাশ দেখা এই জঙ্গলের হিংস্র জানোয়ারগুলো ওর থেকে মুখ ফিরিয়ে নেয়। রাজ গাড়ি করে চলে যায়। রোহান প্রথমে রবিনের পায়ের আঙ্গুল কাটে, এরপর শরীরে বিভিন্ন স্থান থেকে মাংস কেটে কেটে ফেলে দেয়, তারপর চোখ একটা তুলে ফেলে। রাজের সাথে থাকতে থাকতে কবে যে রোহান রাজের মতো সাইকো হয়ে গেছে এটা বুঝতেই পারেনি। এরপর রোহান বলে, পুরুষ মানুষ পুরুষত্ব দেখানো জায়েজ আছে, তবে ভুল জায়গায় দেখানোটা হতে পারে মৃত্যুর কারণ। তোকে আমি বলেছিলাম, বন্ধু আমাদের ছেড়ে দে, তুই কি বলেছিলি মনে আছে তোর? রোহানের মুখে বন্ধু ডাক শুনে ছোট ছোট করে বলল, তুই? হা 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 হা, তাহলে চিনতে পেরেছিস। যাক, তোর জন্য আরো ভালো হলো। এখন মরলেও তোর কোনো আফসোস থাকবে না। রোহান কথা শেষ করে রবিনের পুরুষাঙ্গের মধ্যে সজোরে একটা লাথি মারে, তারপর পুরো ম্যাগাজিন খালি করে দেয়। বুকের উপর এমকে লিখে দেয়। এমকে নামটা যেন এক ভয়ঙ্কর। পরের দিন সকালে নায়াজ রাজকে বলে, রাজ, তুমি জাভেদ সাহেবকে এমন বললে যে জয়কে ছেড়ে দিল? রাস্তার কুকুর শুধু ঘেউ ঘেউ করে, তবে তাকে শান্ত করতে জানলে সে শান্ত হয়ে যায়। রাজ কি মিন করলো? নায়াজ ঠিকই বুঝতে পেরেছে। নায়াজ কিচ্ছু বলতে যাবে, রাজ নায়াজকে হাতের ইশারা করে থামিয়ে দিয়ে বলল, সাধারণ মানুষের কাছে একজন পাতিনেতা ঠিকই গরম দিয়ে কথা বলতে পারে, কিন্তু বড় বড় রাঘব বোয়ালের কাছে গেলে বিড়াল হয়ে যায়। রাজ নায়াজের হাত থেকে জ্বলন্ত অর্ধেক সিগারেট নিয়ে একটা টান দেয়। তখন নায়াজ রাজের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলে, তোমার সামনে সিগারেটের প্যাকেট পড়ে আছে, তুমি সেখান থেকে না নিতে পারতে? তা না করে তুমি আমার অর্ধেক সিগারেট কেন নিলে? নায়াজের কথা শুনে রাজ হাসতে থাকে, জোরে জোরেই হাসে। সিগারেটে আরো একটা টান মেরে ফেলে দিয়ে বলে, নায়াজ সাহেব, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ওরা একজনের অর্ধেক খাওয়া জিনিসগুলোই বেশি কেন খায় বলতে পারেন? একে অপরের প্রতি ভালোবাসাটা আরও গভীর করার লক্ষ্যে। আমিও ঠিক তাই, আমি আপনাকে অনেক ভালোবাসি নায়াজ সাহেব। রাজের কথা শুনে নায়াজ সাহেব ভ্যাবাচাকা খেয়ে যায়। আসলে এই ছেলেটা কি করতে চাইছে? নায়াজ সাহেব আবারও রাজকে প্রশ্ন করে, তুমি আমাকে কতটা ভালোবাসো? গার্লফ্রেন্ডের মতো। রাজের কথা শুনে নায়াজ সাহেবের ভীষণ খায়। হাতে থাকা পানির গ্লাস হাত থেকে পড়ে যায়। নায়াজ সাহেব মনে মনে বলে, এ কেমন ছিল? সে আমাকে গার্লফ্রেন্ডের মতো ভালোবাসে? এত ভেবে কোনো লাভ নেই নায়াজ সাহেব। আমি আপনাকে ক্ষমতা দেব, আর আপনি আমাকে শেল্টার দিবেন। আপনাকে রাজনীতির মাঠ থেকে কেউ সরাতে পারবে না। আপনি আমাকে নতুন করে জীবন দিয়েছেন, আপনার জন্য তো এটুকু করতেই পারি, তাই না? রাজের কথা শুনে নায়াজ হ্যাঁ বলল। আসলেই ছেলেটা অনেক রহস্যময়। রাজ নায়াজের সামনে বসে এক রহস্যময় হাসি দিয়ে আবার সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে। রাজ ম্যাচ পাচ্ছে না সিগারেট ঠোঁটের সাথে। নায়াজ সাহেব পকেট থেকে ম্যাচ বের করে রাজের সিগারেট ধরিয়ে দেয়। তাদের সব কথোপকথন নাজিম সব শুনেছে, পাশেই দাঁড়িয়ে। নাজিম নায়াজকে উদ্দেশ্য করে বলে, স্যার, কয়েক মাস হলো ওকে জঙ্গলের রাস্তা থেকে তুলে এনে সুস্থ করেছেন। বলে ওর উপর এত বেশি ভরসা করবেন না, হিতে বিপরীত হতে পারে। নাজিমের কথা শেষ করার সাথে সাথেই নায়াজের সামনেই মুখ থুবড়ে পড়ে যায় নাজিম। রাজ নায়াজ সাহেবের দিকে তাকিয়ে কথা বলছে। সামনে পড়ে থাকা নাজিমের দিকে একবার তাকায়, আবার রাজের দিকে তাকায়। পিস্তলের মাথা দিয়ে এখনো ধোঁয়া বেরোচ্ছে।
রাজ নায়াজ সাহেবের দিকে তাকিয়ে কথা বলার সময় গুলি করে। গুলিটা নাজিমের কপালে গিয়েই লাগে। পিস্তলটা আবারও রাজ পায়ের সাথে গুজে রেখে দেয়। তারপর আবার বলে, নায়াজ সাহেব, বন্ধুত্বের দূরত্ব তৈরি করে থার্ড পারসন। আমি আপনি বন্ধু, বন্ধুত্বের মাঝে থার্ড পারসন কথা বলা আমি পছন্দ করি না। তাই বলে ওকে মেরে ফেললে তুমি? রকি, ওর পকেট থেকে ফোনটা বের কর। রাজের কথা মতোই রকি নাজিমের পকেট থেকে ফোন বের করে, রাজের সামনে রাখে। ফোনে রেকর্ড অন করা। এত সময় ধরেই তাদের মাঝে যা কথোপকথন হয়েছে সবই রেকর্ড হয়েছে। রাজ ফোনটা নায়াজ সাহেবের হাতে দিয়ে দেয়। নায়াজ সাহেব রকিকে বলে, ওকে আমার পুকুরে ফেলে দে। রকি সহ 4 জন মিলে নাজিমকে পুকুরে ফেলে দেয়। কুমিরগুলো তাজা রক্তের গন্ধ পেয়ে ছুটে আসে। 1 মিনিটের মধ্যেই পানি লাল হয়ে গেল। কুমিরগুলো তৃপ্তি করে খেয়ে যার যার জায়গায় চলে যায়। নায়াজ সাহেব বলে, তোমার বুদ্ধি, তোমার কথা বলার স্টাইল সবকিছু মিলিয়ে তুমি পারফেক্ট। আজ তোমাকে বিশেষ একজনের সাথে পরিচয় করে দিব। নায়াজ সাহেব রাজকে সাথে করে নিয়ে যায়। সেখানে সরকারি দলের নেতারা, এমপি মন্ত্রী সবাই আছে। নায়াজ সাহেব আর রাজ প্রবেশ করে সেখানে। রাজকে দেখে মন্ত্রী উঠে দাঁড়িয়ে রাজের দিকে তাকিয়ে বলে ওঠে, রাজ, তুমি এখানে বিশেষ কোনো কাজ আছে নাকি তোমার? না, তেমন কাজ নেই বললেই চলে, দেখতে আসলাম সবাইকে। মন্ত্রীর কথা শুনে নায়াজ রাজের দিকে তাকায়, আবার মন্ত্রী সাহেবের দিকে তাকায়। নায়াজ সাহেব সবার সাথে কথা শেষ করে গাড়িতে গিয়ে বসে। রাজ ড্রাইভিং করছে, নায়াজ সাহেব পাশের সিটেই বসে আছে। রাজ কোনো কথা বলছে না। নায়াজ বলল, তুমি মন্ত্রীকে চেনো কিভাবে? আর মন্ত্রী তোমাকে দেখে চেয়ার থেকে উঠে দাঁড়ালো কেন? তার সাথে তোমার কি পরিচয়? নায়াজ সাহেব প্রশ্নগুলো ছুড়ে মারে রাজের দিকে। রাজ কোনো উত্তর দেয় না। আবারও সেম প্রশ্ন করলে রাজ সাথে সাথে গাড়ি ব্রেক করে। রাজ বলে, আপনার ফোন রিসিভ করুন। রাজের কথায় নায়াজ সাহেব পকেট থেকে ফোন বের করে ফোন রিসিভ করে। নায়াজ ফোনে কথা বলছে। রাজ গাড়ি থেকে বের হয়ে গাড়ির সামনেই হেলান দিয়ে দাঁড়িয়ে সিগারেট জ্বালায়। নায়াজ সাহেব কথা শেষ করে রাজের পাশে এসে দাঁড়ায়। রাস্তার এক পাশে বয়ে চলেছে পদ্মা মেঘনা নদী, অপর পাশে গোলাপ, জবা, বেলি ফুলের গাছ। বলা যায় ছোট্টখাট্ট একটা নার্সারি। সূর্যটাও পশ্চিম আকাশে লাল রক্তবর্ণ ধারণ করেছে। শেষ বিকেলটা দেখতে বেশ সুন্দর, কি মনোরম পরিবেশ। হালকা মৃদু বাতাসের সঙ্গে গা শিউরে ওঠার মতো ঠান্ডা। রাজ পশ্চিম আকাশের দিকে তাকিয়ে মুচকে হাসে। নায়াজ রাজের হাসি দেখে জোরে জোরে হাসতে থাকে। নায়াজ সাহেব হাসতে হাসতেই বলল, সূর্য উদয় হয় পূর্ব আকাশে, সূর্য অস্ত যায় পশ্চিম আকাশে। সকাল সন্ধ্যা মাঝে কিছু সংখ্যক সময় সূর্যের জলকানি রোধ অহংকার দেখে যায়। দিন শেষে অহংকারের পতন তারও বটে। নায়াজ সাহেব এইটুকু বলেই গাড়ির দিকের উপর থেকে সিগারেটের প্যাকেট খুলে একটা সিগারেট চালায়। নায়াজ সাহেব সিগারেটে এক টান দিতেই রাজ পাশ থেকে বলে, অহংকার করেও রাত পেরিয়ে পূর্ব আকাশের সর্বপ্রথম সূর্য আলো ছড়ায়, এটাই তার অহংকারের পতন। আপনার মাথার উপরে তাকিয়ে দেখুন চন্দ্র, সে কিন্তু 24 ঘন্টাই থাকে। মাসে একবার সে চলে যায়, বাট কয়েকদিনের জন্য। তবুও চন্দ্রবিলাস রাতে উপভোগ করতে হয়। চন্দ্রের সৌন্দর্য রূপ নেয় রাতে, তাই চন্দ্রবিলাস রাতেই করতে হয়। কিছু রহস্যের সমাধান মানুষ করতে পারে, কিছু রহস্য অমীমাংসিতই থেকে যায়। তবে রহস্য জিনিসটা সকলের কাছেই বেশ আকর্ষণীয়। আমাদের মধ্যে অনেকেই রহস্য উদ্ধার করতে খুবই পছন্দ করে থাকেন, যেমন কোনো রহস্যের মধ্যেকার সত্য উদ্ধারের কাজ। রাজ থেমে যায়। নায়াজ সাহেবকে ইশারায় গাড়িতে উঠতে বলে। রাজ গাড়িতে গিয়ে বসে। নায়াজ আকাশের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে গাড়িতে গিয়ে বসে। শহর থেকে একটু দূরে এই গাড়ি নিয়ে বসে আছে দুটি লোক। মাইন্ড কিলারের মাইন্ড স্টাইল আর নায়াজ সাহেবের মাইন্ড গেম, আহা কি দারুণ হতে চলেছে কিলার জগতের মাইন্ড গেম। রাজ ড্রাইভিং করছে। গাড়ি যত সামনে আগাচ্ছে ব্যস্ত শহরের লাল নীল বাতিগুলো জ্বলছে উঠছে। চারদিকে হালকা কুয়াশায় শীতের ঘনিষ্ঠতা মাথা তুলে জানান দেয়। কিছু সময় পর গাড়ি থামলো বড় একটা বাড়ির সামনে। নায়াজ গাড়ি থেকে নেমে সোজা রুমে চলে যায়। রাজ গাড়িতে বসেই গাড়ির গ্লাস হালকা খুলে দিয়ে একটা সিগারেট জ্বালিয়ে টানতে থাকে। মুখে চাপ দাঁড়িয়ে, বুকের উপর শার্টের দুটো বোতাম খোলা, ফর্সা বুকে কালো পশম, দেখতে সে যেন এক মহাপুরুষ। রাজ সিগারেট শেষ করে বাড়ির ভেতরে প্রবেশ করতেই
নায়াজ সাহেব বলে ওঠে, তুমি কে, কোথায় থেকে এসেছো এটা জানা আমার বড় বিষয় না, তবে তুমি বেশ মজা করে কথা বলতে পারো। আমার সাথে আরো ছেলে আছে, আয়ান, নয়ন, নাইম, রিফাত, শিপন, এরা সবাই অনেক সুন্দর করে কথা বলে। তবে ওদের মধ্যে বিশেষ একটা গুণ আছে। আমি একদিন অফিসের কাজ শেষ করে বাড়ি ফিরছিলাম, কে বা কারা আমার উপর হামলা করে। সেই দিন আমার কাছে অনেক টাকা আসি দিল, বলতে পারো ব্যাগ ভর্তি টাকা। আমার গাড়ির সামনে থেকে গুলি করতে থাকে। আমি গাড়ি ব্রেক করলে তিনজন আমার গাড়ির দরজা খুলে আমাকে বের করে। তাদের সবার মুখে ছিল কালো মাস্ক। ওরা আমার দিকে পিস্তল তাক করে। আমি ভয় পেয়ে চোখ বন্ধ করে নিই। গুলির শব্দ শুনে আমি ভেবেছি আমাকে গুলি করেছে, কিন্তু না। আমার পিছনে তাকিয়ে দেখি আয়ান, নয়ন, নাইম, রিফাত, শিপন দাঁড়িয়ে আছে পিস্তল হাতে নিয়ে। নায়াজ সাহেব এখনো কথা শেষ করেনি। রাজ জোরে জোরেই হাসতে থাকে। রাজের হাসি দেখে নায়াজ সাহেব রাজের দিকে তাকায়। রাজ হেসেই চলেছে। নায়াজ সাহেব বলে, হাসছো কেন? তো কি করব? মাইন্ড গেমার নাকি ভয় পেয়েছে, এটা কি হাস্যকর ব্যাপার নয় নায়াজ সাহেব? রাজের কথা শুনে নায়াজ সাহেবও হাসতে থাকে। নায়াজের হাত থেকে সিগারেটের বাকি অর্ধেক নেয়। আসলে রাজ এখানে কেন এলো, কি জন্য এলো, এটা সবারই অজানা। নায়াজ সাহেবের বাড়িটা পুরো খালি। এখানে নায়াজ সাহেব আর রাজই থাকে। বাড়িটাও কেমন যেন রহস্য রহস্য লাগে। রাজ নায়াজ সাহেবের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলে, জীবনটা বড়ই রহস্যময়, কখন কি করে কি হয়ে যায় বুঝে ওঠা দায়। আমাদের জীবনের শুরুটা যেমন একটা রহস্য, তেমনই জীবনের শেষটাও এক রহস্যের মধ্য দিয়েই যায়। গতকাল হলো ইতিহাস, আগামীকাল হলো একটি রহস্য, যা হলো আল্লাহর উপহার। তাই আমরা একে বর্তমান বলে থাকি। আমাদের থামতে হবে এবং যথেষ্ট পরিমাণ নম্র হতে হবে। আমাদের বুঝতে হবে যে রহস্য বলেও কিছু আছে, যার সমাধান হয়তো সবসময় আপনার কাছে নাও থাকতে পারে। রহস্য ভেদ করে এগিয়ে চলার মধ্যে চমৎকার রকমের প্রশান্তি থাকে। আপনি অনেক জ্ঞানী মানুষও বটে। আপনার আছে টাকা, ক্ষমতা এবং জ্ঞান। এই তিনটে জিনিস যার মধ্যে থাকে সে কখনোই হারে না। সমস্যা নেই, আমি আপনার পাশে আছি সব সময়। আমাকে আপনার বন্ধু ভাবতে পারেন। বর্তমানে আমরা প্রযুক্তি এবং বিজ্ঞানের যুগে বাস করছি, যা প্রতি ক্ষেত্রে প্রমাণ দাবি করে থাকে। কিন্তু তবুও কেন জানি আমরা জীবনে রহস্য কামনা করি। কিন্তু যখন আল্লাহ আমাদের রহস্য দান করে থাকেন, তখন আমরা স্থূল উদাসীনতা বা শিশুসুলভ যুক্তির মাধ্যমে তা ধ্বংস করে দিতে চাই। নারীদের মনের সাথে পরিচিত হওয়া সবসময়ই চমৎকার। নারীদের মন যে বড়ই রহস্যময়। আপনি যতই সমাধান করুন ততই রহস্য বেড়ে যেতে থাকে। প্রতিটা মানুষই নিজের মধ্যে একটা রহস্য। আপনি কেবলমাত্র নিজের কাছেই নয়, বরং অন্য সকলের কাছেও একটা ধাঁধার মতো। এবং আমাদের কাছে আরও বড় রহস্যটি হলো আমরা কি করে এই সব ধাঁধাগুলো ভেদ করি। একজন আইনজীবীর ক্ষেত্রে তার প্রধান ব্যবসায়ী হলো রহস্য। রোমাঞ্চ, বিড়ম্বনা ও অস্পষ্টতাকে স্পর্শ করে কোনো বিষয়কে সমস্ত কিছুর বাইরে নিয়ে যাওয়া। আমার ধারণা অনুসারে আপনি যদি একজন আকর্ষণীয় ব্যক্তি হয়ে থাকেন, তাহলে যে কোনো মানুষই আপনার সম্পর্কে আরও জানতে চাইবে। কিন্তু তখন আপনার নিজেকে রহস্যের মধ্যে ঢেকে রাখাই এক অনুচিত কাজ হবে। তুমি আসলে একটা হিংস্র। এই একই কথা আপনি আমাকে কিছুদিন আগেও বলেছেন। আমি আপনাকে কি বলেছিলাম মনে আছে? মনে কেন থাকবে না? সমুদ্রের চেয়েও বেশি অজানা, আর হারিয়ে যাওয়া জাহাজের চেয়েও বড় কোনো রহস্য হয়তো আর নেই। যদি কখনো আপনাকে উপেক্ষা করা হয়, তবে নিজের নিজস্বতা খুঁজে বের করে নেওয়াই এবং আপনার নিজের মধ্যেই একটা রহস্য তৈরি করার কাজে মনোনিবেশ করা উচিত। কথাগুলো বলে রাজ। নায়াজ সাহেব বলে, অনেক রাত হয়েছে, তাহলে তুমি ঘুমিয়ে পড়ো, বাকি কথা কালকে হবে। কথাগুলো বলেই নায়াজ সাহেব উঠে চলে যায়। রাজ সেখানেই বসে আছে। রাজ রহস্যময় ডেভিল হাসি দিয়ে বলতে লাগলো, স্পর্শের আড়ালে লুকিয়ে তোমার কামুক উন্মাদনায় মিশে উৎকর্ষ। সীমাহীন অন্তরায় বহু বাঁধন মিলিয়ে যায় সৃষ্টির রহস্যে। আমি সবসময় নিজেকে আড়াল রাখতেই ভালোবাসি। বসন্তের কোকিল বসন্তেই ডাকে। বসন্ত এসে গেলে মহিমান্বিত রজনী দীর্ঘ সময় সবাই যেমন ধরে রাখতে পারে না, ঠিক তেমনই সময় ফুরিয়ে গেলে আর কেউ ফিরে আসে না। মাইন্ড কিলার নীরব থেকেই
মাইন্ড গেম খেলতে ভালোবাসি। কথাগুলো বলেই সিগারেটে লম্বা একটা টান দেয়, তারপর উঠে চলে আসে। রাত যত গভীর হয়, অন্ধকারের ঘনত্ব যত বাড়ে, তার সাথে সাথে পৃথিবীর রহস্যময়তাও বৃদ্ধি পায়। রাত 2:26, পরনে লম্বা কালো পোশাক, মাথায় কালো টুপি, কাঁধে কালো ব্যাগ, হাতে থাকা নিউ মডেলের পিস্তল পায়ের সাথে গুজে নিল, মুখে কালো মাস্ক, মাস্কের উপরেই লেখা এমকে। বাড়ির পেছনে দরজা খুলে বের হলো, লাম্বরগিনি গাড়িতে উঠে বসলো। গাড়ি ড্রাইভ করছে, গাড়ির স্পিড হাই লেভেলে, পুরো রাস্তা ফাঁকা শীতের রাতে। প্রায় 1 ঘন্টা ড্রাইভ করে গন্তব্যে পৌঁছে যায় রাজ। শহর ছাড়া অনেক দূরে একটা জঙ্গলে এসে বসে আছে। কিছু সময় পর একটা গাড়ি আগে কিছু লোক নেমে রাজের কাছে এসে তাদের মধ্যে থেকে হৃদয় বলে, আমাকে এখানে কেন ডেকেছিস? হৃদয় কথাটা বলে একটা সিগারেট বের করে টানতে থাকে। রাজ জোরে একটা হাসি দিয়ে বলে, তুই কখনো দেখেছিস শিয়ালকে সিংহের মতো গর্জন করতে? রাজের কথা শুনে হৃদয় থমকে যায়। সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে থেকেই এবং শিশুটির জন্ম নেওয়ার পর পর্যন্ত প্রত্যেকটা বাবা মা ও অভিভাবকেরা যে বিষয় নিয়ে ভাবনা চিন্তা করে থাকেন তা হলো তাদের সন্তানের একটা অর্থবহ এবং সুন্দর নামকরণ করা। সঠিক সময়ে সঠিক নাম সব সময় মনে পড়ে না, এইটাই স্বাভাবিক। এখন হৃদয় কি বলবে বুঝতে পারছে না। রাজের কথায় কি আছে যা অতি সহজেই মানুষকে বিভ্রান্ত করতে পারে, আবার এর কথায় কি এমন আছে যা ছোট বড় সবাইকে আকর্ষণও করে? আসলেই ছেলেটা রহস্যময় করেই কথা বলে। রাজ আবারও হাসতে হাসতেই বলে, শকুনের চোখ দেখতে ছোট হলেও তার দৃষ্টিশক্তি অনেক বেশি। সে 109 মিটার উপর থেকেও শিকার নিশানা করে, তবে আমার শিকার করার নিয়মটা একটু ভিন্ন। শেষ কথাটা বলার সময় গাড়ির ডিকির উপর জোরে বাড়ি মেরে বলল রাজ। আগের কথাগুলো স্বাভাবিকভাবে বললেও শেষের কথায় বোঝা যায় সে কতটা রেগে আছে। বড় টুপির মধ্য থেকে একটা সিগারেট বের করে টানতে থাকে। সিগারেটের 2 টান দিয়ে আবারও হাসতে থাকে। আসলে এই ছেলেটা কি তা বোঝা মুশকিল। কয়েক সেকেন্ড আগেও রেগে ছিল, আবার হাসছে। মাথা উঁচু করে দেখে হৃদয়ের রাজ্যের দিকে পিস্তল তাক করে ধরে আছে। ট্রিগারে চাপ দিতে গিয়েও চাপ না দিয়েই পিস্তলটা নামিয়ে নেয়। বাদামি রঙের ঠোঁটে বিদেশি ব্র্যান্ডের সিগারেট দেখতেও অনেক সুন্দর লাগছে। রাজ সিগারেট শেষ টান মেরে 2 আঙ্গুল দিয়ে ছুঁড়ে ফেলে দেয়। হৃদয় রাজের কাছে এগিয়ে আসে। রাজ নিজের জায়গাতেই দাঁড়িয়ে আছে। এবার হৃদয় বলে, আমি চাইলে তোকে এখানেই মেরে ফেলতে পারি এবং তোকে আজকে এখানেই মারবো। হৃদয় কথাটা বলে আবারও পিস্তল বের করে রাজের কপালে ধরে। রাজের কপালে পিস্তল ধরে আছে, অথচ তার ভয়ের কোনো রেশ নেই। রাজ হাসতে হাসতেই বলে, আচ্ছা, তোকে একটা কথা বলি, শোন। ধরে নে তুই আমাকে মারতে এসে মারতে পারলি না, তাহলে তুই কি করবি? রাজের কথা শুনে হৃদয় রাজের হাতের দিকে তাকায়। বড় একটা ঢোক গিলে পিস্তল চেক করে দেখে পিস্তলে একটাও গুলি নেই। ভয়ে গলা শুকিয়ে গেছে হৃদয়ের। রাজ গাড়ি থেকে একটা পানির বোতল হৃদয়কে দিলে এক নিঃশ্বাসে পানির বোতল খালি করে ফেলে হৃদয়। এরপর রাজ বলে, বাঘ আর সিংহ এই দুটাকে দূর থেকে দেখেই মজা নিতে হয়, কাছে গেলে প্রাণ হারানোর ভয় থাকে। তোকে আমি প্রাণে মারবো না, আজ তোকে দেখাবো মানুষকে কিভাবে মারতে হয়। কথাগুলো বলেই রাজ পকেট থেকে ছোট্ট একটা ছুরি বের করে হৃদয়ের হাতের তালুতে ছুরিটা ঢুকিয়ে দেয়। পা থেকে পিস্তল বের করে হৃদয়ের পায়ে একটা গুলি করে। হৃদয় সাথে সাথে মাটিতে পড়ে যায়। এরপর রাজ গিয়ে হৃদয়ের কাছে বসে। হৃদয় ভয়ে কাঁপছে। রাজ বলল, তোর বাবা বলেছিল আমাকে মারার জন্য নাকি তুই একাই যথেষ্ট। আমি তোর এমন অবস্থা করব তোকে, যা দেখে বনের পশু পাখিও ভয় পাবে। রাজ হৃদয়ের ঠোঁটের মাংস প্রথমে কেটে ফেলে দিল। হৃদয় চিৎকার করছে। এরপর বুকের উপর থেকে কিছু মাংস কেটে তুলে ফেলে দিল। আবার পায়ের তালু থেকে কিছু মাংস কেটে ফেলে দেয়। এটা কি ছেলে রে বাবা, পুরাই একটা সাইকো। হৃদয় চিৎকার করতে করতে বলতে থাকে, রাজ, তুই আমাকে মেরে ফেল। আমি আর সহ্য করতে পারছি না তোর দেওয়া কষ্ট। আমি তোর পায়ে ধরি, তুই আমাকে একেবারেই মেরে ফেল। কথাগুলো আমতা আমতা করেই বলল হৃদয়। রাজ ওর শরীর থেকে মাংস কেটেই চলেছে। হৃদয়ের বলা কথাগুলো রাজের কান পর্যন্ত পৌঁছে নাই। এ যেন সাইকোর থেকেও সাইকো। এই কষ্ট সহ্য করতে না পেরে হৃদয় নিজের গলায় নিজেই ছুরি চালিয়ে দেয়। ওকে এত কষ্ট দেওয়ার পরও রাজের রাগ কমে না।
মৃত ব্যক্তির উপরেও নির্যাতন হারাম বলেই রাজ ওর শরীরে আর কিচ্ছু করে না। রাজ ওর পাশে থেকে উঠে হাসতে হাসতেই বলে, আমি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট একজন ব্যক্তি। আমার কাছে না আছে মায়া আর না আছে ভালোবাসা। আমার দুই চোখে আছে শুধু প্রতিশোধের আগুন। রাজের সামনে পড়ে আছে হৃদয়ের ক্ষতবিক্ষত লাশ। রাজ লাশের পাশে দাঁড়িয়ে আছে। হঠাৎই জঙ্গলের ভেতরে একটা মেয়ে চিৎকার করে বলছে, প্লিজ আমাকে ছেড়ে দিন, আপনাদের পায়ে ধরে আমার সর্বনাশ করবেন না। মেয়েটার এমন আত্মচিৎকার শুনে রাজ এগিয়ে যেতে থাকে। কিছু দূর যেতেই চিৎকার বন্ধ হয়ে যায়। রাজ আরও কিছু দূর এগিয়ে যেতেই আরও একবার চিৎকার ভেসে আসে। অন্ধকার থাকায় ক্লিয়ার বোঝা যাচ্ছে না কোথায় মানুষ আছে। রাজের হাতে থাকা টর্চ লাইট মারতেই মেয়েটির মুখে গিয়ে পড়ল। মেয়েটার মুখ কাপড় দিয়ে বাঁধা থাকায় দেখা যায়নি। রাজ কাছে এগিয়ে যেতেই একটা ছেলে রাজের মুখে লাইট মারে। রাজের মুখ থেকে শুরু করে পুরো শরীরে রক্ত লেগে আছে। হাতে 6 ইঞ্চি একটা ছুরি রক্তের ফোঁটা মাটিতে পড়ছে। রাজের এমন রূপ দেখে ছেলেগুলো সেখান থেকে পালিয়ে যায়। রাজ মেয়েটার দিকে হাত বাড়িয়ে দিলে মেয়েটা রাজের হাত ধরে এক হাত বুকের উপর দিয়ে উঠে রাজের গায়ে থাকা জ্যাকেট মেয়েটার শরীরের উপর পরিয়ে দেয়। মেয়েটা ভয়ে জড়সড় হয়ে আছে। রাজ মেয়েটাকে জিজ্ঞেস করলো, তুমি এখানে কি করে এলে? আর ওরা কারা? মেয়েটা কাঁদো কাঁদো কণ্ঠে বলল, ওরা কারা আমি জানি না। আমার মা বাবা নেই, মামা মামির কাছেই মানুষ হয়েছি। মামার নেশার টাকা জোগাড় করতে আমাকে ওদের হাতে তুলে দেয়। কথাগুলো বলেই মেয়েটা কান্না করে দেয়। রাজ মেয়েটার কান্না দেখে বলে ওঠে, আচ্ছা আচ্ছা, সব কিছু পরে দেখা যাবে। এখন আমার সাথে চলো, বাকি কথা সকালে শুনবো। আমার সাথে যাবে তুমি? রাজের কথায় মেয়েটা মাথা নাড়িয়ে সম্মতি দেয়। রাজ আগে আগে যাচ্ছে আর মেয়েটা রাজের পেছনে পেছনে। 10 মিনিট হাঁটার পর গাড়ির কাছে চলে আসলো। রাজ ড্রাইভিং সিটে বসে। মেয়েটা পেছনে বসতে গেলে রাজ তাকে সামনে বসতে বলে। এরপর মেয়েটা রাজের পাশে সামনের সিটে বসে। রাজ ড্রাইভিং করছে। মেয়েটা রাজকে জিজ্ঞেস করলো, তোমার নাম কি আর কোথায় থাকো তুমি? জি, আমার নাম রাহি, গাজীপুর থাকি। রাহি কথাগুলো বলে একবার রাজের দিকে তাকায়। রাজকে দেখবে কি করে? ওর মুখে তো মাস্ক পরা আছে। 1 ঘন্টার মধ্যেই রাজ বাসায় চলে আসে। রাহিকে নিয়ে বাড়ির ভেতর প্রবেশ করে। রাহি বাড়ির ভেতরটায় এক নজর দেখে নিল। রাজ একটা রুম দেখিয়ে বলল, এই রুমে গিয়ে বসো, আমি আসছি। মেয়েটা রাজের দেখিয়ে দেওয়া রুমে গিয়ে বসে। রাজ 10 মিনিট পর কিছু সালোয়ার কামিজ এনে মেয়েটিকে দিয়ে বলল, তোমার সামনে ওয়াশরুম আছে, গিয়ে ফ্রেশ হয়ে এসো। এখান থেকে যেগুলো তোমার ভালো লাগে সেগুলো তুমি ইউজ করো। রাজ পাশের রুমে চলে যায়। মেয়েটা ওয়াশরুমের থেকে ফ্রেশ হয়ে বের হয়। রাজ নিজের রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়ে। রাহিও ঘুমিয়ে পড়ে। বেলা 11টায় রাহি ঘুম থেকে ওঠে। অনেক খিদেও লেগেছে। কয়েকবার দরজা খুলে উপর থেকে দেখে কিন্তু এত বড় বাড়িতে কেউই নেই। আবারও রাহি কিচেন রুমে কোথায় তা দেখার জন্য নিচে নেমে আসে। কলিং বেল বাজা দেখে রাহি গিয়ে দরজা খুলে দিল। দরজার ওপাশ থেকে লোকটি বলল, শালা নিজে ঘুমাবে না আর আমার ঘুমেরও 12টা বাজাবে। ছেলেটার কথা আর আগামাথায় কিছুই বুঝতে পারছে না রাহি। আর অপর পাশে থাকা সেই রাহিকে দেখেনি। ও রাজ মনে করে সমানেই গালাগালি করেই চলেছে। প্রিন্স রাহির দিকে তাকিয়ে একটা ঝটকা খেলো। থতমত খেয়ে প্রিন্স বলল, আপনি কে? আর রাজ কোথায়? আমি রাহি। আর আপনি কার কথা বলছেন? রাজকে? রাজ নামে কি এখানে কেউ থাকে না? মেয়েটার কথা শুনে প্রিন্স মাথায় হাত দিয়ে বলে, ও আল্লাহ, তুমি আমারে উঠে এলাও। কেন ভাইয়া, আপনি উপরে কেন যাবেন? আচ্ছা, আপনি আমাকে একটু সাইড দেন, আমি ভেতরে যাব। আপনি কেন ভেতরে যাবেন? আর তাছাড়া আমি তো আপনাকে চিনি না। অপরিচিত কাউকে ভেতরে প্রবেশ করতে দেব না আমি। রাহির কথা শুনে প্রিন্সের মাথা ঘুরে যায়। প্রিন্স আর কোনো দিশে না পেয়ে রাজকে ফোন দেয়। রাজ ফোন রিসিভ করার সাথে সাথে প্রিন্স বলে, শালা, তোর বাসায় এই মেয়েটাকে আমাকে ভেতরে যেতে যায় না। শালা, তুই না খেয়ে থাক, আমি চলে গেলাম। প্রিন্সের হাতে যে খাবারের ব্যাগ আছে এটা রাহি খেয়াল করেনি। এদিকে রাহির খিদেতে আবুল তাবুল বকছে। প্রিন্সের হাত থেকে খাবারের প্যাকেটটা নিয়ে খেতে শুরু করে সে। ওইদিকে রাজ উপর থেকে নিচে নামতেই দেখলো রাহি বাচ্চাদের মতো করে বিরিয়ানি খাচ্ছে। বিরিয়ানি পুরো মুখে লেগে আছে। রাজকে দেখে প্রিন্স বলল, কে এটা? আর তুই কাকে বাসা নিয়ে এসেছিস? আচ্ছা, সব কথা পরে হবে, আগে ভেতরে আয়।
প্রিন্স ভেতরে আসলো। রাহির কোনো দিকে খেয়াল নেই, সে তার মতো করেই খেয়ে যাচ্ছে। হঠাৎ গলায় বিরিয়ানি আটকে গেলে রাজ পানির গ্লাস রাহির সামনে ধরে। রাজের হাত থেকে পানি নিয়ে ঢকঢক করে খেয়ে নেয়। রাহির এমন অবস্থা দেখে রাজ আর প্রিন্স জোরে জোরে হাসতে থাকে। ওদের হাসি দেখে রাহি বলে, আমার অনেক খিদে পেয়েছে, আপনারা অমন করে হাসছেন কেন? আচ্ছা, তোমার খাওয়া শেষ হলে তুমি বেসিনে গিয়ে মুখ ধুয়ে এসো। রাহি বেসিনে গিয়ে আয়নায় নিজের অবস্থা দেখে লজ্জা পেয়ে যায় আর মনে মনে বলতে থাকে, হায় আল্লাহ, আমি ওদের সামনে এমনভাবে খেয়েছি। রাহি নিজের প্রশ্নে নিজেকেই করলো। আর ওইদিকে রাজ প্রিন্সকে সব খুলে বলল রাহির বিষয়। সবকিছু শুনে প্রিন্স বলল, আচ্ছা বুঝলাম, তবে তুই কে, এটা কি রাহি জানে? না, আমার বিষয়ে ওকে কিছুই বলা হয়নি। আচ্ছা শোন, তোকে আমি কিছু জিমেল দিচ্ছি, তুই ওদের নাম পরিচয় সব কিছু বের করে আমাকে জানাবি। জি স্যার, আপনার কথা না শুনলে তো আর হবে না, শোনা তো লাগবেই। তুই আজকে রাতের মধ্যেই আমাকে জানাবি আহিল কোথায় কি করে এবং কোথায় যায়। সব কিছুই আমার আজকেই চাই। কিন্তু কোনো কিন্তু শুনতে চাই না। তবে কি হয়েছে সেটা তো বল। রাজের কথা শুনে প্রিন্স বুঝতে পারে এর মধ্যে কোনো রহস্য আছে। এই রহস্যটাও রহস্যময় মনে হয়। রাজ কি চাইছে আর কেনই বা হঠাৎ করে আহিলের উপর নজর পড়ল রাজের? প্রিন্স মনে মনে বলে, আমি যতদূর জানি আহিল তো নায়ার সাহেবের ভাতিজা, তাহলে কি না না এটা কি করে সম্ভব? আর তাছাড়া রাজ তো জানে না আহিল নায়ার সাহেবের ভাতিজা। প্রিন্স অন্যমনস্ক হয়ে এসব ভাবছে, কিন্তু সবকিছুই যেন প্রিন্সের মাথার উপর দিয়ে যাচ্ছে। নায়ার সাহেব তাহলে রাজকে বলল কেন ওর কেউ নেই? প্রিন্স আরও ভাবতে পারছে না কিচ্ছু। আসলে এরা কি করতে চাইছে? সবার মধ্যেই জড়িয়ে আছে সব এক একটা মাইন্ড গেমার। কে কোথা থেকে কখন মাইন্ড গেম খেলে এটা বুঝতে পারে না। অন্যদিকে জাভেদ সাহেব অনিককে বলে, অনেক, তুমি আজকে থেকে ঢাকায় থাকবে এবং সেখানে থেকে রাজের সব খবর আমাকে দেবে। ও যখন একা থাকবে বা একা যাওয়ার জন্য প্রস্তুত নেবে তুমি আমাকে ইনফর্ম করবে। এরপর জাভেদ সাহেবের কথা শুনে অনিকও হাসতে থাকে। অনেক জোরেই হাসে সে। অনিকের হাসি দেখে জাভেদ সাহেব বলে ওঠে, কি ব্যাপার অনিক, তুমি হাসলে কেন? স্যার, আপনার এখানে যতগুলো লোক আছে, আপনি কি মনে করেন এসব শেয়াল দিয়ে বাঘ শিকার করবে? বাঘ শিকার করতে হলে প্রয়োজন হয় বাঘ। আচ্ছা বাদ দেন, আমি একটা কথা বলি, জন্মের একটি রহস্য হয়েই থেকে যায়। রহস্য উন্মোচন কেবল আমরা হারিয়ে যাই জনবহুল পথে, কখনো কণ্টকময় পথে। হারিয়ে যেতে যেতেও রহস্য কাটে না। নিরাকার আল্লাহ নীরব থাকেন, আমাদের উত্থান পতনে চিন্তিত হন, তবু জন্মের রহস্য তিনি আড়াল করেই রাখেন। অনেক কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। আসলে অনেক কি বলল সবকিছু ওদের মাথার উপর দিয়ে গেছে। জাভেদ সাহেব অনেকের কথা স্পষ্ট বুঝতে পারছে অনেক ঢাকায় যাবে না। অনেক ছেলেটাও রহস্যময় করে কথা বলে। জাভেদ সাহেব হাসতে হাসতেই বলে, রাজের দুর্বলতা কি এটা আগে বের করো। ওর দুর্বলতা বলতে কিছুই নেই, আমি যতদূর জানি ওর কেউ নেই। ভুল বললে তুমি। একটা ছেলে মানুষের দুর্বলতা কোথাও না কোথাও থাকতেই হবে, হয় তার পরিবার নয়তো তার ভালোবাসা। একটি পুরুষ যত হিংস্র হোক না কেন, কোনো নারীর প্রতি পুরুষের আকর্ষণীয় বা দুর্বলতা থাকেই। নারী হলো এক প্রকার ম্যাগনেটের মতো। নারী চাইলেই একটা পুরুষের জীবন সুন্দর করতে পারে, আবার নারী চাইলে একটা পুরুষকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে। লালন ফকির বলেছিল, নারী তুমি ছলনাময়ী, ছোট বড় আমরা সবাই জানি। ফকির লালনের কণ্ঠস্বর শুনে শত শত রমণী পাগল হয়েছিল। তার পিছনে শতাধিক নারী রমণী লাগিয়ে দেওয়া হয়েছিল। আচ্ছা বাদ দাও, আমরা কিন্তু কুত্তা কুত্তা আর কুত্তার বাচ্চাকে কুত্তার বাচ্চা বলি। বিষয়টা একটু খেয়াল করে দেখো, আমি তা বলেছি ঘুরে ফিরে কিন্তু একই শব্দ। সেম কথাটা যদি আমরা মানুষকে বলি, মানুষ রেগে যায়। রাস্তার কুকুরগুলো জবাব নেই, এজন্য ওরা কিছু বলতে পারে না। জাভেদ সাহেব কথাগুলো এক নিঃশ্বাসে বলে থামে। অনেক বলে, রাজ এখানে আসার পরেও কেন আপনি তাকে স্যার বলে সম্বোধন করলেন? অনেকের কথায় জাভেদ সাহেব মুচকি একটা হাসি দেয়। বলে, ওটা তুমি বুঝবে না। ওকে স্যার বলে সম্বোধনা করার মাঝেও একটা মাইন্ড গেম আছে। তুমি ধরে নিতে পারো স্যার শব্দের মধ্যে লুকিয়ে আছে অজানা রহস্য। রাজ্যে একটা কত বড় মাইন্ড কিলার এটা জাভেদ সাহেব ভালো করেই জানে। একদিন জাভেদ সাহেবের সামনেই একজনকে যেভাবে মেরেছিল, সেই দিনের কথা মনে হলে এখনো জাভেদ সাহেবের গলা শুকিয়ে আসে। অন্যদিকে রাজ রাহিকে নিয়ে তার মামা মামির বাসায় যায়। ছোট্ট একটা বাড়ি,
বাড়ির পাশেই কলেজ। রাজ বাইরে দাঁড়িয়ে আছে। রাহি বাড়ির ভেতরে যেতেই ওর মামা বলল, কিরে তুই কোথায় ছিলি? আমার টাকা এনেছিস? দে, আমাকে টাকা দে। আজ মাল খেয়ে নেশা নেশা হয়নি। এসব কি বলছো মামা তুমি? আমি যদি তোমার নিজের মেয়ে হতাম তাহলে কি পারতে সামান্য কিছু টাকার জন্য বাজে মানুষের হাতে আমাকে তুলে দিতে? ওই মা, তুই আমার মেয়ে না বলেই তো তোকে নিয়ে দেহ ব্যবসা করতে চাইছি। আমার অনেক টাকার দরকার, অনেক। ছি, তোমার কথা শুনে আমার লজ্জা করছে। তোমাকে আমার মামা বলে পরিচয় দিতে। দিবি না? কে বলছে তুই আমাকে মামা বল? রাহির মামা মাতাল হয়ে আছে। রাজ কিছুটা দূরেই দাঁড়িয়ে সব কথা শুনছে। রাহি একবার রাজের দিকে তাকালো। রাজকে এখনো দেখে নাই রাহির মামা। রাহি কিছু বলতে যাবে তার আগে রাহির মামি ঘর থেকে বেরিয়ে রাহির চুল চেপে ধরে আর বলতে থাকে, তোর কত বড় সাহস আমাদের মুখের উপরে কথা বলিস? ওদেরকে একটু আনন্দ দিলে কি আর আমাদের এই বাড়ি ছাড়তে হয়? ওরা আবার আসবে, তুই ওদেরকে সময় দিবি। এত সময় রাজ ওদের সব কথা শুনেছে। এবার রাজ এগিয়ে গিয়ে রাহির পাশে দাঁড়ায়। রাহির মামি রাজকে দেখে বলে, নতুন নাগর এনেছিস নাকি? রাহিকে থামিয়ে দিয়ে রাজ বলল, রাহি, তুমি আমার সাথে যাবে? রাহি এবার রাজের দিকে তাকায়, আবার মামা মামির দিকে তাকায়। রাহির মামা মাতাল অবস্থায় রাজের কাছে এসে বলে, এই কে তুই? রাহিকে কোথায় নিয়ে যাবি? তুই জানিস না রাহি একবার আহিলের সাথে থাকলে সে আমাকে 50,000 টাকা দেবে? আহিলের কথা শুনে রাজের অনেক রাগ হয়। রাজ নিজেকে কন্ট্রোল করে বলে, আমি আপনাকে 10 লক্ষ টাকা দেব। রাহি আমার সাথে যাবে এবং রাহি আর কখনো এখানে আসবে না। রাজের কথা শুনে রাহির মামা মাথা উঁচু করে। 10 লক্ষ টাকার কথা শুনে নেশা যেন একেবারেই চলে গেছে। রাহির মামার মনে এখন টাকার নেশা ঢুকে গেছে। রাহি রাজের দিকেই তাকিয়ে আছে, চোখ দিয়ে পানি পড়ছে। রাজ রাহির চোখের পানি মুছে দিয়ে বলল, এখন থেকে তোমার কষ্টের দিন শেষ। আজ থেকে তুমি আমার বাড়িতে থাকবে। রাজ কথাগুলো বলেই পকেট থেকে 10 লক্ষ টাকা রাহির মামার মুখের উপর ছুঁড়ে মারে। রাজ রাহির হাত ধরে বেরিয়ে আসে। রাজ গাড়ি ড্রাইভ করছে। রাহি রাজের দিকেই তাকিয়ে বলে, আমার জন্য আপনি কেন এতগুলো টাকা ওদের দিলেন? আর তাছাড়া আমি খারাপ মেয়ে। কে বলেছে তুমি খারাপ মেয়ে? আমি বলেছি, আমি যদি ভালো মেয়ে হতাম তাহলে আমার মাকে দেখিনি। শুনেছি বাবা নেশা করে প্রতি রাতে মায়ের গায়ে হাত তুলতো। একদিন নেশা করার জন্য টাকা না পেয়ে মায়ের ঘরে পরপুরুষ তুলে দেয়। এরপর কি হয়েছে জানি না, মাকে আর দেখতে পাইনি। গ্রামের লোক বলে আমার মা নাকি মারা গেছে। গ্রামের এক চাচা আমাকে তার বাড়িতে নিয়ে যায়। অনেক মানুষ অনেক কথা বলতো। সবাই বলতো কিছুদিন পর ওই চাচাও মারা যায়। এরপর গ্রামের কিছু লোকজন আমাকে এতিমখানায় দিয়ে দেয়। বাবা টাকার নেশায় আসক্ত হয়ে পড়ে। তার মনে সবসময় একটাই চিন্তা থাকতো, সে কখন বড়লোক হবে। এরপর আর কোনো খোঁজ খবর পাইনি বাবার। এতিমখানায় আমার বয়স যখন 15 বছর, তখন এরা আমার মামা মামির পরিচয় দিয়ে আমাকে নিয়ে আসে। আমি কখনো শুনি নাই আমার মামা মামি আছে। কিছুদিন ওরা আমাকে অনেক আদর যত্নে রাখলেও ইদারিং ওরা আমাকে দিয়ে খারাপ কাজ করাইতে চায়। রাহি কথা শেষ না করতে রাজ গাড়ি ব্রেক করে। রাহি ভয় পেয়ে যায়। রাজ বলে, ভয় পেও না, আমি আছি। সামনে আহিল ও তার লোক। তুমি গাড়িতে বসে থাকো, আমি দেখছি। রাজ গাড়ি থেকে নামে। আহিল রাজের কাছে এসে বলে, আমার শিকার তুই নিয়ে যাবি? এটা তো হতে পারে না। রাহি শুধু আমার, ও আমার সাথে যাবে। আহা, গোলাপি ঠোঁট দেখতে কি আকর্ষণীয়। আসলে ওর যা ফিগার, একদম অসাধারণ। আহিল কথা না শেষ করতেই রাজ আহিলের নাক বরাবর একটা ঘুষি মারে। আহিল ছিটকে পড়ে। বাকিরা রাজের দিকে তেড়ে আসলে রাজ পা থেকে পিস্তল বের করে গুলি করা শুরু করে। এরপর সবাই পালিয়ে যায়। রাজ আহিলের কলার চেপে ধরে বলতে থাকে, কুত্তার বাচ্চা, রাহির দিকে যে চোখ তুলে তাকাবি আমি তার চোখ উপরে ফেলবো। আর তুই কি তাকাবি? আজকের পর থেকে তোকে আর কেউ খুঁজে পেলে তো তাকাবি। রাজ আহিলকে গাড়ির সাথে বেঁধে নিয়ে যায়। রাহি রাজের এমন হিংস্রতা দেখে ভয় পেয়ে যায়। রাহিকে নিয়ে রাজ বাসায় চলে আসে। প্রিন্স বাসায় আছে। রাহি ভয়ে কাঁপছে। রাজ কয়েক মিনিট পর বাড়ির ভেতর প্রবেশ করে। রাজ প্রিন্সকে বলে, শোন, গাড়ির মধ্যে আহিল আছে।
ওকে আমার সেই জায়গায় নিয়ে যা। রাজের কথা মতো প্রিন্স চলে যায়। রাহি টেবিলে থাকা পানির গ্লাস হাতে নিয়ে পানি খেয়ে নেয়। রাহি ভয় পেয়েছে আহিলকে মারা দেখে। আসলেই তো, রাহি জানে না রাজ কেমন সাইকো। রাজের হিংস্রতা যদি একবার রাহি কাছ থেকে দেখতো, তাহলে হয়তো রাহিও রাজকে ঘৃণা করবে। রাজ রাহিকে রুমে যেতে বললে রাহি সোজা রুমে চলে যায়। রাজ সোফায় বসে পকেট থেকে সিগারেট বের করে সিগারেট টানতে থাকে। কিছু সময় পর প্রিন্স এসে রাজের পাশে বসে। প্রিন্স রাজকে বলে, তুই কে, কোথা থেকে এসেছিস আমি কিছুই জানি না, তবে মাঝে মাঝে তোর রহস্যময় কথা শুনে মনে হয় তোর জন্ম কোনো সাধারণ পরিবারে না। আজ তোকে বলতে হবে আসলে কে তুই, তোর আসল পরিচয় কি। প্রিন্সের কথা শুনে রাজ হাসতে থাকে। প্রিন্স রাজের হাসি দেখে রেগে যায়। আসলে প্রিন্সের সাথে রাজের পরিচয় হয় 1 বছর আগে। রাজ কখনো প্রিন্সকে বলেনি সে কে, কি তার পরিচয়। রাজ কোথায় যায়, কি করে, প্রিন্স কিছুই জানে না। প্রিন্স শুধু জানে রাজ এখানে এসেছে কোনো এক কারণে, কিন্তু কি কারণে এসেছে এটা বলেনি। আর প্রিন্স জানানোর প্রয়োজনও মনে করেনি। রাজ মুচকি হাসি দিয়ে বলে, আমি তোর বন্ধু রাজ, এর চেয়ে বেশি কিছুর প্রয়োজন হবে না আমি মনে করি। চল আহিলের কাছ থেকে একটু ঘুরে আসি। রাজ প্রিন্সকে সাথে করেই নিয়ে বের হয়। রাজের বাড়ির পেছনের সাইডেই একটা কদম গাছ আছে। বাড়ির আশেপাশে আর কোনো বাড়ি নেই। এই একটা মাত্র বাড়ি, তাও কিনা অনেক ভেতরে। আহিলকে বেঁধে রেখেছে প্রিন্স। রাজ আহিলের কাছে গিয়ে বলে, তুই কেন এখানে আসছিস? আমি তো তোকে সব কিছু দিয়ে চলে এসেছি। তাহলে? রাজ থেমে যায়, কিচ্ছু বলে না। আহিল মাথা উঠিয়ে হাসতে হাসতে বলে, তুই এখানে, এটা আমি জানতাম না। আর জানলেও আমি এখানে আসতাম, কারণ তোকে না মারা পর্যন্ত আমার শান্তি নাই। রাজ কিছু বলার আগেই প্রিন্স আহিলের হাতের উপর হকি স্টিক দিয়ে একটা বাড়ি মারে। আহিল একটা চিৎকার দিয়ে ওঠে। রাজ পকেট থেকে একটা ছুরি বের করে। রাজ আহিলের কাছে গিয়ে হাতের একটা আঙ্গুল কেটে ফেলে। আঙ্গুলটা রাজ হাতে নিয়ে বলে, এই আঙ্গুল দিয়েই তো তুই ট্রিগারে চাপ দিয়েছিস, তাই না? আহিল চিৎকার দিয়ে ওঠে। রাজ প্রিন্সকে ইশারা করলেই প্রিন্স আহিলের মুখের মধ্যে টিস্যু গুঁজে দেয়। রাজ পকেট থেকে মরিচের গুঁড়া কাটা হাতের উপরে দেয়। মানুষ এতটা খারাপ কি করে হতে পারে? এটা রাজকে না দেখলে হয়তো বুঝতেই পারতো না। রাজ আর কিছু না বলেই সেখান থেকে চলে আসে। রাজ ফোন বের করে দেখে নায়েদ সাহেবের 3টে মিস কল। রাজ সাথে সাথে নায়েদ সাহেবকে কল দেয়। নায়েদ সাহেব ফোনের ওপাশ থেকে বলে, কোথায় আছো তুমি? আছি কোথাও। কি হয়েছে এবার বলুন। তোমার সাথে কিছু কথা আছে। আজকে আমার অফিসে একটু আসবে? ওকে, আসবো। রাজ ফোনটা কেটে দেয়। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে নায়েদ সাহেবের অফিসে চলে যায়। নায়েদ সাহেব কিছু একটা নিয়ে চিন্তিত। রাজ নায়েদ সাহেবের পাশে দাঁড়িয়ে প্রশ্ন করে, কি নিয়ে চিন্তিত আপনি? ও এসেছো তাহলে। আচ্ছা শুনো, তোমাকে মারার জন্য জাভেদ সাহেব দেশের বাইরে থেকে লোক নিয়ে এসেছে। এখন তুমি কি করবে? আমি জানি এটা ছোট্ট বিষয়, এটা নিয়ে আপনার চিন্তিত হওয়ার কিছু নাই, বাকিটা আমি দেখব। রাজ এই কথা বলে সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে জাভেদ সাহেব অনিককে বলে, শহর থেকে একটু দূরে একটা বাড়ির ব্যবস্থা করো। কালকে নিলয় আর আকাশ আসবে, ওদের থাকার বন্দোবস্ত করে রেখো। আরে বাহ, এমনিতেই এই গল্পের টুইস্টে ভরপুর, তার উপর আবার আরও 2টা টুইস্ট একসাথে। এবার এই গল্পে কি হতে চলেছে কে জানে। গল্পের আরও 2টা টুইস্ট মানে বুঝতেই পারছেন কি হতে চলেছে। মাইন্ড কিলার ভিএস মাইন্ড গেমার। অনেক কথাগুলো বলেই মুচকি মুচকি হাসতে থাকে। আসলে মাইন্ড কিলার ভার্সেস মাইন্ড গেমার। নিলয় আকাশ দুজনের আগমন কেন ঘটলো? প্রশ্ন সবার কাছে। ওরা কেন এলো? তাহলে কি রাজকে না, গল্পের পুরো টুইস্টই আছে এখানে। অন্যদিকে রাজ ল্যাপটপে কিছু একটা করছিল। ঠিক তখনই রাহি এসে বলে, আপনাকে কিছু কথা বলার ছিল। বলো। আপনি কি করেন? দেখছো না ল্যাপটপে কাজ করি। না মানে আপনি কি চাকরি করেন, না লেখাপড়া করেন, এটাও জিজ্ঞেস করছি। কোনোটাই করি না। এমন সময় প্রিন্স হাঁপাতে হাঁপাতে রাজের সামনে বসে। প্রিন্স কেমন দেখে রাজ জিজ্ঞেস করলো, কি রে, কি হয়েছে তোর? এমন করে কোথায় থেকে আসলি? আরে কি হয়নি সেটা বল। একটা মেয়ে পিস্তল হাতে করে জঙ্গলের মধ্যে দিয়ে কাকে জানি দাহা করছে। মেয়েটা আমাকে দেখে থেমে যায়, আমার মেন পয়েন্টে পিস্তল ঠেকিয়ে বলে, এই জঙ্গলে যে তুই আমাকে দেখেছিস এটা যেন কেউ না জানে, আর যদি জানে তাহলে তোর মেন পয়েন্টে গুলি করে দেব। আর কখনো বাবা ডাক শুনতে পাবি না। এবার বল আমি কেমনে ভালো থাকি। শালা এমন ভাব করছে মনে হচ্ছে তোর বাবা ডাক একেবারেই বন্ধ করে দিয়েছে। প্রিন্সের কথা শুনে রাজ হাসছে, মুখ চেপে হাসছে।
হাসি দমিয়ে রাখতে না পেরে কয়েক মিনিট পর রাজ বলে। কথাগুলো বলে রাজ হাসতে থাকে। পাশ থেকে রাহিও হাসে। রাহি খিলখিলিয়ে হাসছে। রাজ রাহির দিকে এক দৃষ্টিতেই তাকিয়ে আছে। হাসলে রাহির দুগালেই টোল পড়ে। এখন মেয়েটাকে কত সুন্দর লাগছে। আর এই মেয়ে কিনা সবসময় গোমড়মুখ করে থাকতো। রাহি হাসতে হাসতে সোফায় বসে পড়ে রাজের পাশে। প্রিন্স লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। এক পর্যায়ে রাহি বুঝতে পেরে এক দৌড়ে উপরে চলে যায়। রাজ রাহির চলে যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলল, পাগলি একটা। কথাটা বলেই রাজ আবারও ল্যাপটপের দিকে মন দেয়। কিছু সময় পর রাজের ফোনে একটা মেসেজ আসে। রাজ মেসেজটা দেখে হাসতে থাকে। এই হাসির মাঝেও যে রহস্য আছে, এই রহস্যটা কি কেবলমাত্র রাজই জানে। রাজ ল্যাপটপ অফ করে উপরে নিজের রুমে চলে যায়। রুমে গিয়ে রাজের পছন্দের পিস্তলটা পায়ের সাথে গুজে নিয়ে বের হয়। অন্যদিকে নিলয় আকাশ চলে এসেছে। ওদের দুজনকে দেখে জাভেদ সাহেব বলে, এসো এসো ইয়াং ম্যান, আমি জাবেদ। আমি নিলয়। আমি আকাশ। এসো বসে কথা বলি। তোমাদের কথা আমি শুনেছি, তবে কখনো দেখা হয়নি। তোমাদের এখানে কেন আনা হয়েছে, কি কারণে, এটা নিশ্চয়ই তোমরা জানো। জাভেদ সাহেব কথা শেষ না করেই সিগারেট যে ধরায়, তখন নিলয় বলে, মরা গরুর চামড়াটাই কাজে লাগে। চামড়াটা নিয়ে পুরো গরুটাকেই ভাগাড়ে ফেলে দেয়। আপনি জাল বুনবেন, আমরা দুইজন শিকার জাল অবধি এনে দিব। এটা এক নিকৃষ্ট জগৎ। এখানে কেউ কাউকে বিশ্বাস করতে নেই। এমনকি আপনার রক্তও আপনার সাথে বেইমানি করতে দুইবার ভাববে না। নিলয় কথা শেষ করে টেবিলে থাকা বিয়ারের বোতল হাতে নিয়ে খেতে থাকে। এবার আকাশ বলে, কিছু সময়ের জন্য পৃথিবীর সব কিছু গুলোক দাদার মতো মনে হবে। আসলে এই মাইন্ড গেমের জগতে একটা কুকুরকেও বিশ্বাস করতে নেই। আপনার কুকুর আপনাকে দেখে যখন ঘেউ ঘেউ করে করবে, তখন বুঝে নেবেন সেই আপনার বিপক্ষে চলে গেছে। আপনার সামনে তাকিয়ে দেখুন, আপনার ছায়াটাও তা করছে আপনি যা করছেন। আকাশ থামলো। নিলয় আবার বলতে লাগলো, একটা কথা সব সময় মাথায় রাখবেন, মাইন্ড গেমের জগৎটা অতি ভয়াবহ। এখানে সবাই এক একটা মাইন্ড গেমার, আর মাইন্ড গেম খেলতে হয় বিশ্বাসের উপর। ধরে নেন আপনি আমাকে বিশ্বাস করেন না, তাহলে আপনার মাইন্ড গেম কোনো কাজেই আসবে না। এটা মাইন্ড কিলারের শহর। এখানে সবার সাথে মাইন্ড গেম খেলবেন তার স্টাইলে। মাইন্ড কিলার কখনো মাথা গরম করে না। মাইন্ড গেমের মানে আজ আমি আপনাকে খুলে বলি। মাইন্ড গেম শব্দটা ছোট হলেও এর ব্যাখ্যা অনেক বড়। আগে বিষয়টা নিয়ে ভাবতে হয়, বুঝতে হয়। ঠান্ডা মাথার মাইন্ড গেমারই বেস্ট, কারণ ওরা ভেবে চিনতে পা ফেলে। ঠিক যেমন মাইন্ড কিলার, পরিস্থিতি বুঝে শুনে কথা বলতে হয়। যারা বড় বড় কাজ করে তাদেরকে কখনো দেখেছেন ওরা বিভিন্ন স্থানে গিয়ে কথা বলেছে? আসলে এই জগৎটাই এমন, কখনো একা চলতে পারে না, কারো না কারো ঘাড়ের উপর ভর করে চলে। নিলয় কথাগুলো শেষ করে জাভেদ সাহেবের হাতে থাকা অর্ধেক সিগারেটটা নিয়ে টানতে থাকে। জাভেদ সাহেব নিলয়ের দিকে তাকিয়ে আছে। নিলয় সিগারেটের লম্বা টান দিয়ে ফেলে দেয়। তখন জাভেদ সাহেব বলে, তুমি আমার অর্ধেক সিগারেট কেন নিলে? তখনই জাভেদ সাহেব বলে। নিলয় কিছু বলতে যাবে তার আগে আকাশ বলে, সবই ভালোবাসা জাবেদ সাহেব। হুর, তাই হয় নাকি? তোমরা আমাকে আজকেই দেখলে অ্যান্ড আমিও তোমাদের সাথে আজকেই পরিচিত হলাম, এর মধ্যেই ভালোবাসা? জাভেদ সাহেব কথাটা বলেই থামে। আকাশকে থামিয়ে দিয়ে নিলয় বলে, কেন? আপনার বাবাকে এটা আপনার মা বলে দিয়েছে? তারপর আপনি আপনার বাবাকে বাবা ডেকেছেন? প্রকৃতির সুন্দর পরিবেশ বা আপনজনের ভালোবাসা আপনি ভূমিষ্ঠ হওয়ার আগে থেকেই। তাহলে আমরা কেন আপনাকে ভালোবাসি কথা বলতে পারবো না? আচ্ছা নিলয়, ভালোবাসার ব্যাখ্যাটা তো দিলে না। জাভেদ সাহেবের কথা শুনে আকাশ জোরে জোরে হাসতে শুরু করে। জাভেদ সাহেব আকাশের দিকে তাকিয়ে বলল, কি হলো, তুমি হাসলে কেন? আকাশ হেসেই চলেছে। এবার নিলয় বলল, ভালোবাসা জিনিসটা আপনি বা আমি কেউই খালি চোখে দেখতে পারি না। আচ্ছা, আপনাকে একটা উদাহরণ দিই। মনে করেন আমি আপনার মেয়ে নেহাকে ভালোবাসি। কতটুকু ভালোবাসি এটা আপনি জানেন? জানেন না, তাই তো? এবার মেইন পয়েন্টে আসে। ভালোবাসার জন্য কোনো কারণ থাকতে হয় না। যেমন আমি এখন আপনাকে ভালোবাসি, আবার আপনার মেয়ে নেহাকেও ভালোবাসে। অর্থাৎ আপনাকে আমি ডাবল ভালোবাসি বলতে পারি। নিলয়ের কথা শুনে আকাশ মুচকে হাসলো। আর নিলয় কি বলল সব জাভেদ সাহেবের মাথার উপর দিয়ে গেল। জাভেদ সাহেবের মাথায় হাত দিয়ে ভাবছে,
কিন্তু ভেবে কি হবে, নিলয় তো একটা মাইন্ড গেমার। এই মাইন্ড গেম এত সহজে ধরা যাবে না। এরপর আকাশ ও নিলয় উঠে চলে যায়। জাভেদ সাহেব বসে আছে, নিলয়, আকাশ, এদের সাথে অনিকও আছে। নিলয় অনিকের ঘাড়ে হাত দিয়ে বলল, কি অনিক সাহেব, কেমন আছেন আপনি? অনিক কি বলবে বুঝতে পারছে না, চেনা নেই জানা নেই, হঠাৎ এমন প্রশ্ন। অনিক নিলয়ের দিকে তাকিয়ে বলল, আপনি আমাকে কিভাবে চেনেন? আপনাকে নেওয়ার জন্য কি আবার কারণ দেখাতে হবে নাকি? জাভেদ সাহেবকে বলা কথাগুলো অনিকের মনে পড়ে যায়। অনিক পকেটে হাত দিয়ে মুচকি হাসি দিয়ে বলে, আরে না, আর কিছুই দিতে হবে না। আসুন, আপনাদের জন্য একটা বাড়ি ঠিক করেছি, আপনারা ওইখানেই থাকবেন। অনিক কথাগুলো বলে এই গাড়িতে গিয়ে বসে। অনিক ড্রাইভারের পাশের সিটে, আকাশ আর নিলয় পেছনে। কিছু সময় পর সেখানে চলে যায়। একদম নির্জন জায়গায়, এক কথায় গ্রামের থেকে কোনো অংশে কম নয়। শহর থেকে একটু ভেতরে যে এত সুন্দর এত একটা বাড়ি থাকবে, এটা ভেবেই আনন্দ লাগছে। আকাশ এমনিতেও একটু কম কথা বলে, আর নিলয় এত বলতে পারে, বকবকের মেশিন একটা। বাড়িটা দেখিয়ে দিয়ে অনেক চলে যেতে ধরলে নিলয় বলে, অনিক সাহেব, এখানে কি আমরা দুজনেই থাকবো? মানে একটা মেয়ে হলে ভালো হতো না? নিলয় কথা শেষ না করতেই আকাশ নিলয়ের মাথায় একটা চাটি মেরে বলল, দেখ ভাই, এইসব ধান্দা বাদ দে। আরে ভাইয়া, তুমি আমার পুরো কথা তো শুনবে নাকি? আচ্ছা বল তোর পুরো কথা। আরে আমরা কি এখানে না খেয়ে থাকবো নাকি? একটা মেয়ে থাকলে আমাদের রান্না করে দিত। আমি তো রান্না করতে পারি না, আর তুমি যা রান্না করো, তোমার রান্না খেলে 6 মাসের প্রেগনেন্ট মহিলা বাচ্চা প্রসব করবে। নিলয় কথাটা বলে দৌড় দেয়। অনেক চলে যায়। আকাশ আবার নিজের কাজে মন দেয়। অন্যদিকে নায়াজ সাহেব রাজকে ফোন দিয়ে বলে, রাজ, কোথায় আছো তুমি? আমার বাসায় একটু আসো তো। রাজ কিচ্ছু না বলে কল কেটে দেয়। কিছু সময় পর রাজ নায়াজ সাহেবের বাসায় আসে। নায়াজ সাহেব এক হাতে কফির মগ আর অন্য হাতে সিগারেট ধরায়। রাজ নায়াজ সাহেবের পাশে বসতে নায়াজ সাহেব বলে, ব্ল্যাক কফি তার সাথে সিগারেট, এই দুইটার সাথে এত মিল কেন বলতে পারো? সিগারেট খোরদের কাছে চা বা কফি, এই দুইটা সিগারেটের কাছে অনেক জনপ্রিয়, যেমন আপনি। রাজের কথায় নায়াজ সাহেব জোরে জোরে হাসে। নায়াজ সাহেবের হাতের অর্ধেক সিগারেট রাজা হাত বাড়িয়ে নিয়ে টানতে লাগলো। ছেলেটার কাছে থেকে সবাই মনে করে আসলেই সে একটা পাগল, কিন্তু এই পাগলের মাঝে থাকা হিংস্র মনটা যখন জেগে ওঠে, ধ্বংস করে দেয় সবকিছু। রাজ সিগারেট শেষ টান মেরে ফেলে দিয়ে বলে, এই পৃথিবীতে সবাই নিকৃষ্ট হয় না, বনের পশুগুলো মাঝে মাঝে নিকৃষ্ট হয়ে যায়। আর রহস্য হলো একটা ধাঁধা, বিজ্ঞান কখনোই এই প্রকৃতির চূড়ান্ত রহস্যের সমাধান করতে পারে না, এবং এর কারণ হচ্ছে এই যে আমরা নিজেরাই সেই রহস্যের একটি অংশ, যাকে আমরা সমাধান করার চেষ্টা করতে চাচ্ছি। রাজার কথায় নায়েদ সাহেব একটু নড়ে চড়ে বসলো। রাজকে যতই দেখছে ততই মুগ্ধ হয়ে যাচ্ছে। এবার নায়েদ সাহেব হাসতে হাসতেই বলে, তোমাকে যদি বিলিয়ন বলি তাহলেও কম হয়ে যাবে। আচ্ছা, তোমাকে যে জন্য ডেকেছি, তোমার সাথে আমার একজন লোক দেখা করবে, তুমি তাকে তোমার কাছে রাখো। রাজ কয়েক মিনিট চুপ করে থেকে হাসতে থাকে। রাজ নায়েদ সাহেবের কানের কাছে মুখ নিয়ে বলে, কথাটা শুনেই নায়েদ সাহেব চমকে ওঠে। রাজ কি বলল? নায়েদ সাহেব ভাবতেই পারেনি রাজ এমন কিছু বলবে। নায়েদ সাহেব কিছু সময় ভেবে বলে, মাঝে মাঝে তোমার কথা শুনি, আমি নিজেই বুঝতে পারি না এটা কি আসলে তুমি, না তোমাকে কেউ কপি করছে। রাজ নায়েদ সাহেবের সামনে বসে সিগারেট টানছে। নায়েদ সাহেব রাজের দিকে তাকিয়ে আছে। নায়েদ সাহেব রাজের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলে, আচ্ছা রাজ, তোমার বাবা মা কোথায়? নায়েজের কথা শুনে রাজের চোখ নিমিষে লাল হয়ে যায়। রাজ সিগারেটটা ফেলে দিয়ে উঠে দাঁড়িয়ে নায়েদ সাহেবের পেছনে গিয়ে দেয়ালে একটা ঘুষি মারে। এরপর নিজেকে শান্ত করে হাসতে হাসতেই বলে, আমার মা কোথায় আমি জানি না, আমার বাবাকে এটা জানি। কে তোমার বাবা? কেন? রাজের কথা শুনে নায়েদ সাহেব একটু চমকে ওঠে। কি বলে এই ছেলে? নায়েদ সাহেব গভীর চিন্তায় পড়ে যায়। রাজ নায়েদ সাহেবের এমন চিন্তিত মুখ দেখে হাসতে হাসতেই বলে, বাবা মাকে আমি জানি না, আপনি আমাকে নতুন জীবন দিয়েছেন, বর্তমানে আপনি আমার বাবা। শুধু জন্ম দিলেই তো বাবা হয় না, আদর স্নেহ ভালোবাসা সবটাই দিতে হয়। আপনার কাছ থেকে আমি সবটাই পেয়েছি। অনেক দিন আগে আমি আপনাকে কি বলেছিলাম আপনার মনে আছে? আসুন আরও একবার মনে করিয়ে দেই। জীবনটা বড়ই রহস্যময়, কখন কি করে কি হয়ে যায়
বোঝে ওঠা দায়। আমাদের জীবনের শুরুটা যেমন একটা রহস্য, তেমনই জীবনের শেষটাও একটা রহস্যের মধ্য দিয়েই যায়। গতকাল হলো ইতিহাস, আগামীকাল হলো একটা রহস্য, আজ হলো আল্লাহর উপহার। তাই আমরা একে বর্তমান বলে থাকি। আপনার মতো বিশেষ মানুষকে বাবা বলতে আমার কোনো দ্বিধা নেই। আপনি আমার কাছে বিশেষ মানুষ। শুধু বিশেষ বললেও আপনাকে ছোট করা হবে, এর থেকেও বড় কিছু আমি মনে করি। আর হ্যাঁ, আমি সবসময় একা মাইন্ড গেম খেলতে ভালোবাসি। আপনি বললে আমার জীবনটাও আপনার হাতে তুলে দিতে আমি 1 মিনিটও ভাববো না। তবে আপনার সাথে আমি কাউকে অ্যালাউ করি না, এটা নিশ্চয়ই আপনার অজানা নয় মিস্টার নায়াজ সাহেব। রাজ কথাগুলো বলে চলে যায়। বাড়িতেই রাজ হাসতে থাকে। কিন্তু কেন? রাজ কি আবারও মাইন্ড গেমের নেশায় মেতে উঠবে? কি করতে চাইছে রাজ? কিছু সময় পর রাজ বাসায় চলে যায়। গিয়ে দেখে রাহি কোমরে শাড়ির আঁচল গুজে রান্না করছে। হলুদ রঙের শাড়ি পরেছে রাহি। রাজ দরজার সামনেই দাঁড়িয়ে আছে। রাহি গুনগুন করে গান গাইছে আর মনের আনন্দে রান্না করছে। রাজ রাহির গান শুনে হাততালি দেয়। আসলে মেয়েটার গানের গলা অনেক সুন্দর। রাজকে দেখে রাহি লজ্জা পায়। রাহি আর এক মুহূর্ত সেখানে না থেকে দৌড়ে নিজের রুমে চলে যায়। রাজ সোফায় বসে। কিছু সময় পর রাহি এসে রাজকে বলে, আপনার ফোনটা দিন তো। কেন? আমার ফোন দিয়ে কি করবে? আগে দিন তো। রাহি রাজের সাথে একটা সেলফি তুলে ফোনের স্ক্রিনে ওয়ালপেপার দিয়ে দেয়। রাহির এমন কাণ্ড দেখে রাজ রেগে যায়, কারণ রাজের পিক বাহিরের কেউ দেখেনি। রাজকে দেখেছে শুধু তার পরিচিত কিছু মানুষ। রাজ এর আগেও বলেছিল যে জিনিসগুলো কখনো দেখেনি তা দেখার আগ্রহ অনেক থাকে, হোক সেটা মানুষ বা কি অন্য কিছু। রাজও ঠিক তেমন। রাজ সবসময় সবার আড়ালেই থেকেছে, কারণ রাজ যে আড়ালেই থাকতে ভালোবাসে। অন্যদিকে নায়াজ সাহেব রিফাতকে বলে। রিফাত নায়াজ সাহেবের সব কথা শুনে হাসতে থাকে। এই হাসি যেন এক ভয়ঙ্কর হাসি। হাসতে হাসতে রিফাত বলে, একটা সুন্দর মন অন্ধকার আলোর মতো, যার মাধ্যমে কলুষতার মাঝেও নিজের অস্তিত্বকে মর্যাদা সম্পূর্ণ রাখা যায়। কল্পনা শক্তিই হলো আত্মার দৃষ্টিশক্তি। আপনার দুইটাই আছে, কল্পনা শক্তি এবং দৃষ্টিশক্তি। একটি মহৎ অন্তর পৃথিবীর সমস্ত মাথার চেয়ে ভালো। দুর্বল দেহ মনকে দুর্বল করে দেয়। আপনি কখনো নিজেকে দুর্বল ভাববেন না। রিফাত কথাগুলো বলে চলে যায়। নায়াজ সাহেব বসে আছে। ঠিক তখন আরো একজন নায়াজ সাহেবের সামনে আসে। তাকে দেখে নায়াজ সাহেব উঠে দাঁড়ায়। তখন এক লোকটা লম্বা একটা সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম নায়াজ সাহেব, কেমন আছেন আপনি? আমি জানি আপনি কি ভাবছেন। আপনার সমস্ত চিন্তাভাবনার অবসান আমি দূর করে দেব। কিন্তু কিন্তু কি? আমি জানি আপনি আমাকে দেখে অনেকটাই অবাক হয়েছেন, কিন্তু আমার কথা শুনে আপনি তার চেয়ে বেশি অবাক হবেন। মানে কি বলতে চাইছো তুমি? তেমন কিছুই না, তবে আপনার স্ত্রী এখন কোথায়? নায়াজ সাহেব লোকটির কথা শুনে চমকে ওঠে। নায়াজ সাহেব কি বলবে, কিছু বুঝে ওঠার আগে লোকটি আবারও বলতে লাগলো, মন যখন ঘুরে বেড়ায়, কান আর চোখ তখন অজ্ঞ হয়ে দাঁড়ায়। আপনার ঠিক তেমন। আসলে কি বলেন তো, আপনার স্ত্রী, আপনি হয়তো জানেন না, রাজের বর্তমান মা হলো আপনার স্ত্রী, মানে রোকেয়া চৌধুরী। আজ আজ সব কিছু জেনে বুঝেই এখানে এসেছে। আর ও এখানে কেন এসেছে এটা আপনি ভালো করেই জানেন। রাজ কি বলল আপনার মনে নেই? সে সব সময় বলতো নিজের জায়গাতে থাকা আর অন্যর জায়গা থেকে মাইন্ড গেম খেলার মধ্যেও এক অন্যরকম তৃপ্তি পাওয়া যায়। তবে এখন ওর কথা বলার ধরন একটু চেঞ্জ করলেও ক্যারেক্টার চেঞ্জ হবে না। আচ্ছা, আমি আরও সহজ করে বলি, আপনার ভাতিজা আহিল এখন কোথায়? লোকটির কথা শুনে নায়াজ সাহেব সাথে সাথে পকেট থেকে ফোন বের করে কল দেয়, কিন্তু বারবার ফোন বন্ধ বলছে। নায়াজ সাহেব আবারও লোকটির দিকে তাকিয়ে বলল, তার মানে রাজ? নায়াজ সাহেব পুরো কথা না শেষ করতেই লোকটি বলে, আপনার ভাতিজা আর নেই। রাজ তাকে উপরে পাঠিয়ে দিয়েছে। অল্প বয়সী মনটা হিসেবে বড় হতে পারে যদি সে সময় নষ্ট না করে, কিন্তু আপনার ভাতিজা সবসময় একটু বেশি বুঝতো।
আর তার পরিণাম কি হলো? মন যদি চোখকে শাসন করে তবে কখনো চোখ ভুল করবে না। আপনিও ঠিক তেমন। আপনি চাইলে আপনার ভাতিজাকে আপনার কাছে রাখতে পারতেন। আসলে কথায় আছে, ওই যে রক্ত রক্তের সাথে বেইমানি করে। আমি তোমার কথা বিশ্বাস কেন করব? আপনি বিশ্বাস করবেন, কারণ এই ভিডিওটা দেখুন। এরপর লোকটি নায়েদ সাহেবকে একটা ভিডিও দেখায়। নায়েদ সাহেব ভিডিও দেখে কিছু সময় চুপ করে থাকে, তখন বলে, সন্দেহপ্রবণ মন ভালো কাজের অন্তরায়। আমার মনই আমার ধর্মশালা। আহত হৃদয় নিয়ে মানুষ বাঁচতে পারে, কিন্তু তাকে বাঁচা বলে না। মনের দিক থেকে যে দুর্বল, কর্মক্ষেত্রেও সে দুর্বল। সো আমি চাই না তুমি আমাদের মাঝে শত্রু শত্রু খেলা সৃষ্টি করো না। নায়েদ সাহেবের কথায় লোকটা সেখান থেকে চলে যায়। কিছু সময় নায়েদ সাহেব ভাবতে থাকে, তখন রাব্বি এসে বলে, ফুটন্ত কলির মতো শিশু মনোরম, তার চেয়ে বেশি কিছু আছে সুন্দর? রাব্বির কথা শুনে নায়েদ হাসতে থাকে। রাব্বি কি বলতে চাইছে এটা সে ঠিক বুঝতে পেরেছে। তখন আবার নায়েদ সাহেব রাব্বির দিকে তাকিয়ে বলতে থাকে, শোনো রাব্বি, আমি তোমার কথা বুঝতে পারছি, তবে এই জগতের একটা নীতি আছে। সেটা কি তুমি জানো? আমি তোমার চোখ দ্বারা দেখি, কিন্তু বুঝি মন দ্বারা। মন দিয়ে মন বোঝা যায়। গভীর বিশ্বাস শুধু নীরব প্রাণের কথা টেনে নিয়ে আসে। আমি চাইলে সবকিছু করতে পারি, এতে পরিস্থিতি আর ভয়াবহ হবে। রাজকি সেটা তুমি আমি সবাই জানি। আমি এটাও জানি রাজকি না থাক, পরে এক সময় বলবো। বাস্তবতা এতই কঠিন যে কখনো কখনো বুকের ভিতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসা অসহায় হয়ে পড়ে। আমি ঠিক তেমন। নায়েদ সাহেব কথাগুলো বলে এই সিগারেটে টান দেয়। দুনিয়াতে মানুষের চেয়ে বড় আর কিছু নেই, আর মানুষের মাঝে মনের চেয়ে বড় নেই। কথাগুলো বলেছিল উইলিয়াম হ্যামিলন। অন্যদিকে নিলয় আর আকাশ বের হয়। নিলয় বলে, ভাই, পৃথিবীর সব কিছুই রহস্য লাগে, তাই না? রহস্য নিয়েই মানুষের বসবাস। সবাই যেমন আড়াল থেকে মাইন্ড গেম খেলতে ভালোবাসে, আবার সবাই সেই মাইন্ড গেমারকে খুঁজে। আসলে এই পৃথিবীটাই এমন। তুই যেমন জাবেদ সবাইকে বলবি, তোর মেয়ে নেহাকেও ভালোবাসিস, আবার তাকেও ভালোবাসিস, অর্থাৎ ডাবল ভালোবাসা। আচ্ছা, তুই কি নেহাকে ভালোবাসিস? ভালোবাসি তো, তবে একটা জিনিস কি জানেন ভাই, ভালোবাসা মরীচিকার মতো। আপনার কথা বলার মধ্যে যত বেশি রহস্য রাখবেন, তত বেশি জনপ্রিয়তা পাবেন। মানুষ সবসময় রহস্যকেই ভালোবাসে। সবাই জানার আগ্রহ থাকবে, এত রহস্য কেন এখানে, তার মানে কিছু তো আছেই। নিলয় কথাগুলো বলেই হাঁটতে থাকে। আকাশ পেছনে পেছনে। কিছুটা দূর যাওয়ার পর নিলয় থেকে যায়। জঙ্গলের ভেতর দিয়ে ওরা যাচ্ছে। ওরা দুজনে এখানে আসার অনেক বড় রহস্য আছে। থাক না কিছু রহস্য রহস্যময় হয়ে। নিলয় সামনে তাকিয়ে দেখে একটা মেয়ে একটা ছেলেকে পিটাচ্ছে। মেয়েটার মুখে মাস্ক, হাতে পিস্তল, মাথায় হেলমেট, পরনে কালো লম্বা পোশাক। মেয়েটার মুখে মাস্ক থাকার কারণে মুখ দেখা যাচ্ছে না। তখন মেয়েটা ছেলেটার দিকে পিস্তল তাক করে বলে, তোকে আমি বলেছিলাম তুই আমার পিছু ছেড়ে দে, তুই আমার কথা শুনলি না। আজ দেখি তোর কোন বাবা আছে তোকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যায়। মেয়েটার কথা শুনে ছেলেটা আরো ভয় পেয়ে যায়। আসলে কে এই মেয়েটি, আর মেয়েটা এত ভয়ঙ্কর কেন? ছেলেটার হাত বাঁধা অবস্থায় পড়ে আছে মেয়েটার সামনে। মেয়েটা আবারও হাসতে হাসতেই বলে, আমি জানি তুই নির্দেশেই আমার পিছু নিয়েছিস, তবুও তোকে আরো একটা সুযোগ দিচ্ছি। বল তোকে কেন পাঠিয়েছে এখানে? আপা বিশ্বাস করেন আমি কিছুই জানি না, শুধু আমাকে বলা হয়েছে আপনার খোঁজখবর যেন আমি। ছেলেটা কথা শেষ করতে পারলো না। তার আগে একটা গুলি এসে ছেলেটার কপালে লাগে। ছেলেটার সাথে সাথে এই দুনিয়ার মায়া ত্যাগ করে। আর মেয়েটাও এদিক ওদিক তাকিয়ে কাউকে দেখতে পেল না। আফসোস, ছেলেটার শেষ কথা শুনতে পারলো না। মেয়েটার আগে চিৎকার দিয়ে বলে ওঠে, কে মারলো ওকে? কে? মেয়েটা সেখানেই বসে পড়ে কয়েক মিনিট। এরপর কালো একটা রঙের বাইক এসে মেয়েটার সামনে দাঁড়ায়। মেয়েটা বাইকের পেছনে উঠে চলে যায়। মেয়েটা কে, কি তার পরিচয়, এটা কেউ জানে না। নিলয় এখানকার কয়েকজনকে জিজ্ঞেস করেছে, কিন্তু তারা এ বিষয়ে কিছু বলেনি। অন্যদিকে জাবেদ সাহেব অনিককে বলে, অনেক কোনো খোঁজ পেলে? না স্যার, এখনো খোঁজ পাইনি, তবে খুব শীঘ্রই পেয়ে যাব আশা করি। আচ্ছা, আর ওদের দুজনকে বলে দিও জঙ্গলের রাস্তায় যেন ওরা ভুলেও না যায়।
স্যার, ছোট বাচ্চাকে বোঝালে সে বোঝে। আর আমি যতদূর জানি ওরা দুইজন অনেক ভয়ঙ্কর। ওরা সবসময় বিষাক্ত সাপের সাথেই থাকতে ভালোবাসে। আপনি বা আমি ওদের না করলেও ওরা যাবে সেখানে। অনেক, তুমি বুঝতে পারছো না, সেখানে গেলে আমার জাভেদ সাহেব আমার বলেও থেমে গেলেন। তার মানে সেই মেয়েটি কি জাভেদ সাহেবের পাঠানো কেউ, নাকি নায়াজ সাহেবের? না না, সে একজন মেয়ে, তার উপর আবার সবার উপরেই নজর রাখে। তাহলে কে সেই রহস্যময় নারী? এখন সবার কাছে গোলক ধাঁধার মতো মনে হচ্ছে। অচেনা মেয়েটা কিছু একটা ভেবে আবার জঙ্গলে আসে। আসলে ওর উদ্দেশ্য হলো নিলয় আর আকাশকে দেখা। নিলয় আকাশ এরা কি সত্যি সত্যিই কিছু করতে এসেছে? না, জাভেদ সাহেবের হয়ে কাজ করছে। মেয়েটা নিলয়ের পেছনে দাঁড়িয়ে বলে ওঠে,